একটা বড় রয়্যাল প্যালেসে মিম দাঁড়িয়ে আছে। সেখানে কি জন্য এসেছে সে জানে না। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। একটু পর প্যালেসের দরজা খুলে যায়। সেখান থেকে চাঁদের রোশনিতে দেখতে পায় সে ওয়েডিং ড্রেস পরে দাঁড়িয়ে আছে। তার চোখ যায় সদর দরজার দিকে। সে দেখতে পায় একজন রাজকুমারের ড্রেসে তার দিকে এগোচ্ছে। মিম তার চেহারা দেখতে পারছে না। এমন সময় কিছু একটা শব্দ তার কানে আসে। মিম লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। তার মানে এতক্ষণ সে এই স্বপ্ন দেখছিল। তবে এটা তার ক্ষেত্রে স্বাভাবিক, কারণ সে প্রায় এরকম স্বপ্ন দেখে যে তার বিয়ে এক রাজকুমারের সাথে হবে। তবে সে ধন সম্পত্তির রাজকুমার নয়, বরং মনের দিক দিয়ে রাজকুমার হবে। মিম এসব ভাবছিল। এমন সময় তার সৎ বোন রিমি ঘরে প্রবেশ করলো। রিমি তাচ্ছিল্য সুরে বলে, কি রে, আবার সেই রাজকুমার আর রাজকুমারীর স্বপ্ন দেখছিস নিশ্চয়? রাজকুমারের আশা ভুলে যা, কারণ রাজকুমার শুধু আমার ভাগ্যেই জুটবে, আর তোর ভাগ্যে জুটবে বস্তির খ্যাত ছেলে পেলেরাই। মিম রিমির কথার উত্তরে কিছুই বলেনি। বলে লাভ নেই, কারণ মিমের বাবা মা মিমের থেকে রিমিকে বেশি ভালোবাসে। মিমের মা মিমকে জন্ম দেওয়ার সময় মারা যায়। তখন মিমের বাবা আরেকজন মহিলাকে বিয়ে করে। মিমের বাবা ইংল্যান্ড শহরের নামকরা বিজনেসম্যান, তাই যে কেউ তাকে বিয়ে করতে রাজি হবে। তেমনি একজন লোভী মহিলা মিমের বাবাকে নিজের রূপের জালে ফেলে বিয়ে করেছে। তাদের সন্তানই হলো রিমি। তবে মিমের বাবা কিংবা সৎমা রিমিকে তেমন অবজ্ঞা কখনো করেনি। কিন্তু মিম ছোটবেলা থেকেই তার কাঙ্ক্ষিত ভালোবাসা পায়নি বাবা মার থেকে। এমনকি তার বোনও তাকে মাঝে মাঝে তাচ্ছিল্য করে। তবে মিম এসব কিছু নিয়ে ভাবে না, কারণ তার একদিন বিশ্বাস তার জন্য তার মনের মতো রাজকুমার আসবে। ইংল্যান্ডের সব থেকে বড় হোটেল দ্য রয়্যাল প্যালেসের মালিক মিস্টার জ্যাক আজ অসুস্থ হয়ে পড়েছেন। উনি ইউরোপের টপ 10 বিজনেসম্যানদের মধ্যে একজন এবং ইংল্যান্ডের মধ্যে 1 নম্বর। আশ্চর্যের বিষয় হলো উনি বাংলাদেশের বংশোদ্ভূত। ওনার মা বাঙালি ছিল। ওনার বংশধর বলতে শুধু তার নাতি আছে। ওনার ছেলে মেয়ে অনেক আগে এক দুর্ঘটনায় মারা যায়, আর সেই বংশোদ্ভূতের 20 বছর পূর্ণ হলো। আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি, কারণ তার দাদু তাকে সবসময় সবার আড়ালে রেখে লালন পালন করেছে। তিনি তার নাতিকে মানুষের মতো মানুষ করতে চেয়েছেন এবং তিনি পেরেছেন। তার নাতি ইংল্যান্ডের জনসাধারণ মানুষের সবার সাথে বসবাস করে। তার দাদুর একটি ভয় আছে, আর সেটা হলো তিনি মারা যাওয়ার পর তাদের ব্যবসায় সবকিছু বিশ্বাসঘাতকেরা নিজেদের নামে করে নিতে পারে। এমনকি এখন তিনি অসুস্থ হয়, তিনি সবার আসল চেহারা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন। সবাই শুধু উনি মৃত্যুর অপেক্ষা করছেন। সবার ধারণা তার নাতি বকাটে বা খারাপ পথে চলে গেছে, তাই তিনি তার নাতিকে সবার চোখের আড়ালে রেখেছে। কিন্তু তিনি তার নাতিকে প্রোটেক্ট করার জন্য আড়ালে রেখেছে। ইংল্যান্ডের একটা বস্তির মধ্যে আন্ডারওয়ার্ল্ড ফাইটিং হচ্ছে। এরকম আন্ডারওয়ার্ল্ড ফাইটিং প্রায় সব দেশেই হয়। এই ফাইটিং অবশ্যই বেআইনি। আজকে সবাই অনেক আনন্দ উল্লাসে ফাইট দেখতে এসেছে, কারণ আজকে ফাইটে অংশ নেবে ইংল্যান্ডের আন্ডারওয়ার্ল্ড ফাইটিং এর কিং থ্যানোস। সবাই থ্যানোস নামে তাকে ডাকে। এই আন্ডারওয়ার্ল্ড ফাইটে কেউ নিজেদের আসল নাম প্রকাশ করে না, লোকেরাই নিজেদের নাম পছন্দ করে ব্যবহার করে। থ্যানোস নামক ব্যক্তি দেখতে থ্যানোসের মতো বিশাল দেহী আর থ্যানোসের মতো হিংস্র, তাই লোকজনও তার নাম থ্যানোস রেখেছে। পুরো 12 বছরের ফাইটিং ক্যারিয়ারে আজ পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি। থ্যানোস আন্ডারগ্রাউন্ডের ফাইটিং এরিয়ায় প্রবেশ করলো। একের পর এক ফাইটারকে সে নিমিশেই উড়িয়ে দিল। কেউ তাকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে না। সে চ্যালেঞ্জ করলো, কেউ যদি তাকে হারাতে পারে তাহলে 1 মিলিয়ন পাউন্ড দিবে। এত টাকার লোভ কেউ হাতছাড়া করতে চায় না। এত টাকার লোভেও কেউ হাত তুলতে পারছে না ভয়ের কারণে। কিন্তু ভিড়ের মধ্য থেকে আমি হাত তুললাম। সবাই সরে গেল আমার সামনে থেকে। আমি এগিয়ে গেলাম ফাইটিং এরিয়ার দিকে। সবাই আমার সাহস দেখে অবাক না হয়ে পারছে না। 7 ফুটের থ্যানোসের সামনে 5 ফুট 10 ইঞ্চের মানুষ দাঁড়িয়ে থাকলে সবাই তো অবাক হবেই। সবাই থানোস থানোস নামে চিৎকার করছে। থানোস আমার নাম জিজ্ঞাসা করলো, হেই, হু আর ইউ? স্লামডগ। আমি বস্তি থেকে এসেছি, তাই বস্তির নাম আমাকে শুট করে। ফাইটিং শুরু হলো। থানোস দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। সে সম্ভবত আমাকে তার দিকে আসার জন্য বলছে। আমি এগিয়ে গেলাম। থানোস আমাকে মারার জন্য আসতেই আমি লাফ দিয়ে তার পিছে চলে গেলাম। টার্গেট মিস হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে গেল। সে আমার উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু আমি লাফ দিয়ে সরে গেলাম। ফলে থানোস মাটিতে পড়ে যায়। এটাই সুযোগ থানোসকে আঘাত করার। আমি থানোসের ঘাড়ে লাফ দিয়ে আঘাত করলাম। মানুষের শরীর যত শক্তি থাকুক না কেন, কিন্তু সবার শরীরে কিছু অংশ হলো তাদের দুর্বল জায়গা। তেমনি আমি থানোসের ঘাড়ের রগে বুকের বাম পাশে মাথার উপরে পাঞ্চ মারলাম। তারপর আমি ফাইটিং এরিয়ার বাইরে চলে যাই, কিন্তু থানোস এখনো দাঁড়িয়ে আছে। সবাই থানোস থানোস নামে চিৎকার করছে, কিন্তু চিৎকার আর বেশিক্ষণ স্থায়ী রইল না, কারণ থানোসের অবশ শরীর একটু পরে মাটিতে পড়ে গেল। সবাই অবাক না হয়ে পারল না।
মাত্র 3টা পাঞ্চে থানোসের মতো বিশাল দেই ফাইটারকে হারানো 4টিখানি কথা না। আমি 1 মিলিয়ন পাউন্ড পেয়ে গেলাম। আমি সেই টাকা নিয়ে একটা কুড়ে ঘরের ভিতরে গেলাম। সেখানে গিয়ে একজন বয়স্ক মহিলাকে ও কিশোর ছেলেকে দেখতে পেলাম। পাশে একটি হুইল চেয়ারের মধ্যবয়স্ক লোক বসে আছে। আন্টি, গত সপ্তাহে আঙ্কেল আন্ডারগ্রাউন্ড ফাইটিং এ ফাইট করতে গিয়ে প্যারালাইজড হয়ে গিয়েছিল। আজ আমি সেই ফাইট জিতে 1 মিলিয়ন পাউন্ড পেয়েছি। এই টাকা আপনি রেখে দিন। আপনার পরিবারে এই টাকা অনেক জরুরি। আমি টাকাটা আন্টির হাতে তুলে দিয়ে বেরিয়ে পড়ি। মাঝে মাঝে কিছু মানুষের খুশি দেখলেই প্রাণ ভরে উঠে আনন্দে। এসব ভাবছি, এমন সময় আমার বেস্ট ফ্রেন্ড রাহুল আমার সামনে এসে দাঁড়ালো। দোস্ত, কি ফাইটটাই না করলি! থানোসকে তো তোর নানির নাম মনে করিয়ে দিছিস, কিন্তু এত টাকা তুই বিলিয়ে দিলি এইভাবে? এত টাকা তো আমার বাপে একসাথে জীবনে দেখেনি। আরে দোস্ত, সবসময় টাকায় কি সবকিছু? মাঝে মাঝে টাকা বিলিয়ে দেখবি যে সেই টাকার থেকেও বিলিয়ে দেওয়ার আনন্দটা অনেক বেশি। অন্তত কিছু টাকা রেখে দিতি, আজকে না হয় পার্টি করতাম। তুই পার্টি করতে চাস? তাহলে চল। পার্টি কাকে বলে আজকে তোকে দেখাবো। আমি রাহুলকে নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। সেখান থেকে অনেক খাবার কিনে বস্তিতে নিয়ে আসলাম। বস্তির সব গরিব বাচ্চাদের নিয়ে পার্টি করবো আজকে। রাতের সময় জনসন হাউসে মিম ও তার পুরো পরিবার বসে মিটিং করছে। তার বাবা মিস্টার জসিম ওরফে জন বসে আছেন, আর তার মেয়ে মিম ও রিমি বসে আছে তার সামনে। তার সাথে বসে আছে মিসেস জন। আচমকা মিসেস জন নিজের মুখ খুলে, মিম, তোমার বয়স তো 18 পেরোলো। এখন তোমার বিয়ের বয়স হয়ে গেছে। আমার মনে হয় তোমার বিয়ে করে ফেলাই উচিত এখন। মিম তার সৎমার কথা শুনে থমকে গেল। মিম তার বাবার দিকে তাকিয়ে বলে, আমি এখন বিয়ে করব না। আমার এখনো পুরো ইংল্যান্ড ঘুরে দেখা বাকি আছে। আমি এই আবদ্ধ ঘর থেকে বেরিয়ে পুরো দেশ ঘুরতে চাই। মিমের কথা শুনে তার মা মিসেস জন বলে, তো আমি কবে মানা করেছি মিম? তুমি বিয়ের পরে ইংল্যান্ড ঘুরতে পারবে। শুধু ইংল্যান্ড কেন, পুরো ইউরোপ ঘুরে বেড়াতে পারবে। তুমি আমাকে মা হিসেবে না মানলেও আমি তো তোমাকে নিজের মেয়ে মানি। মিসেস জনের কথার সাথে একমত হয়ে তার হাজবেন্ড মিস্টার জন বলে, তোমার মা ঠিক কথাই বলেছে। তোমাকে আমরা কোথাও ঘুরতে নিতে পারি না, কারণ আমি সময় পাই না। আর রিমি ঘুরে বেড়ায় তার মায়ের সাথে। তুমি তো তোমার মায়ের সঙ্গে আবার বেশি পছন্দ করো না, তাই তোমাকে আমরা এমন তেমন ছেলের কাছেও বিয়ে দেব না। তুমি আমার বড় মেয়ে, আর আমি এই দেশের একজন নামি দামি ব্যবসায়ী। ইংল্যান্ডের যথেষ্ট খানদানি ফ্যামিলির সাথে তোমার বিয়ে হবে। তাদেরকে আমি তোমার ছবিও দেখিয়েছি। তারা তোমার ছবি দেখে তোমাকে অনেক পছন্দ করেছে। আগামীকাল তোমাকে তারা দেখতে আসছে। বাহ ড্যাড, আমাকে না জানিয়ে সবকিছুর ব্যবস্থা করে রেখেছো তাহলে। আর আমি এরা কি বলবো? মিম এই বলে নিজের রুমে চলে গেল। মিস্টার জন নিজের রুমে চলে গেল। এতক্ষণ রিমি সবার কথা শুনছিল, এখন সে মুখ খুলল। মম, এটা কোন ধরনের কথা? মিমকে এত ধনী ফ্যামিলিতে বিয়ে দেওয়া হচ্ছে কেন? তাহলে তো মিমের স্বপ্ন পূরণ হয়ে যাবে। ও মাই প্রিন্সেস, প্রিন্স শুধু তোমার জন্যই বরাদ্দ। মিমকে আমি বিয়ে দিয়ে বিদায় দিতে চাই, আর এই বিয়ের মাধ্যমে তোমাকে তোমার রিয়েল প্রিন্সের সাথে দেখা করিয়ে দিব, যে শুধু এই ইংল্যান্ড না, বরং পুরো ইউরোপ মহাদেশের নামি দামি ব্যবসায়ীর বংশধর। রিমি খুশি হয়ে তার মাকে জড়িয়ে ধরল। আর এদিকে মিম তার রুমে গিয়ে শুয়ে পড়ল। সে তার বাবার কথা কোনোদিনও ফেলেনি। তার মায়ের মৃত্যুর পর থেকে এসে সবার কথা মুখ বুজে সহ্য করে আসছে। মিস্টার জ্যাক তার মেনশনে শুয়ে আছেন। তার শরীর দিন দিন অনেক দুর্বল হয়ে আসছে। এমন সময় তিনি তার বেলকনিতে কারো অবয়ব দেখতে পেলেন। রাতের বেলা বাহিরে বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোতে তিনি অবয়বের চেহারা দেখতে পেলেন। তার গম্ভীর মুখে হাসি রেখা ফুটে উঠল। কালো হুডি পরা একটি 20 বছরের যুবক মিস্টার জ্যাক এর বিছানার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। মিস্টার জ্যাক তার মাথায় হাত বুলে দিচ্ছে। মিস্টার জ্যাক অশ্রু মিশ্রিত কণ্ঠে বলে উঠল, দাদু ভাই, আমাকে মাফ করে দে। তোকে আমি এত বছর আমার কাছ থেকে দূরে রেখে, কিন্তু এখন সময় এসে গেছে তোকে সবার সামনে এনে সবার মুখ বন্ধ করে দেওয়ার। মিস্টার জ্যাকের কথা শুনে সেই যুবকটি বলল, ইউ আর মাই সুপার হিরো দাদু। তোমাকে এখনো অনেক বছর বাঁচতে হবে আমার জন্য, আর আমি এখন সবকিছুর জন্য প্রস্তুত আছি। কিন্তু তার আগে আমাকে ব্যবসার সবকিছু সবার আড়ালে দেখতে হবে। সবার আসল চেহারা আমি মালিক হিসেবে নয়, বরং একজন সার্ভেন্ট কিংবা গরিব হয়েই দেখতে পারবো। আমাকে কিছুদিন সময় দাও। আমার দরকার শুধু একটা সুযোগ,
10 দিন পর আমাদের হোটেল দ্য রয়্যাল প্যালেসে এই শহরের বিখ্যাত ব্যবসায়ী মিস্টার জনের বড় মেয়ের বিয়ে হবে। তিনি পুরো ম্যানশনের ফার্স্ট ক্লাস জায়গা বুকিং করেছেন। তুমি তো জানো আমার হোটেলে ধনী গরিব সবার জন্য বরাদ্দ, ফার্স্ট ক্লাস আর লাস্ট ক্লাস। তারা আগামী পরশু হোটেলে এসে পড়বেন। পুরো 7 দিন জুড়ে অনুষ্ঠান হবে। তুমি সেই সুযোগে সবার সাথে মিশে যেতে পারবে। তাহলে এখন শুধু সময়ের অপেক্ষা। এই কথা বলে ছেলেটি বেলকনি দিয়ে লাফ দিল। মিস্টার জ্যাক তার নাতির যাওয়ার দিক তাকিয়ে রইল। বস্তিতে সকাল হতে সবাই সবার খাবারের অর্থ জোগাতে বেরিয়ে পড়লেন। চায়ের দোকানে দেখা যায় কিছু বুদ্ধিজীবীওয়ালা লোকদের, যারা দেশের ভবিষ্যৎবাণী করতে ব্যস্ত, চা বিস্কুট খেতে খেতে। আমিও চায়ের দোকানে একটা ফাঁকা জায়গায় দেখে বসে পড়লাম। এমন সময় রাহুল এসে আমার সামনে বসলো। সে জিজ্ঞাসু দৃষ্টিতে কিছুক্ষণ তাকে আমাকে বলল, দোস্ত, গতকালকের পার্টিটা সেই ছিল, কিন্তু তুই এত টাকা পেলি কোথায়? নিজেকে স্বাভাবিক রেখে বললাম, টাকা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। রাহুল অদ্ভুত ভঙ্গিতে বলে উঠল, তোকে দেখলে আমার কেমন যেন লাগে। তোকে দেখলে মনে হয় তুই একটা চার্মিং প্রিন্স। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াস। আঙ্কেল আন্টি আমরা সেই ছোট থাকতেই মারা যায়, এটা তুই আমাকে বলেছিস। তোর সাথে আমি সেই ছোট্ট থেকে আছি। আমরা যখন দিনমজুর করতে যাই তখন তুই রাজার মতো ঘুমোস, তাও তোর টাকা পয়সার অভাব হয় না। তুই তো মাঝে মাঝে কোথাও গায়েব হয়ে যাস। তাচ্ছিল্যে শুনে বললাম, তুই এমন ভাবে বলছিস যেন ইংল্যান্ড না বরং পুরো ইউরোপের প্রিন্স আমি। এইসব কথা বাদ দে, তোকে নিয়ে আমি ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। রাহুল প্রফুল্লিত হয়ে বলল, কি বলিস, ঘুরতে যাব? আমি বললাম, হ্যাঁ, তোকে এমন জায়গায় ঘুরতে নিয়ে যাবো যে তুই স্বপ্নে ভাবতে পারবি না। মনে হবে তুই স্বপ্ন দেখছিস। রাহুল তাচ্ছিল্য করে বলে, তুই এমন ভাবে বলছিস যেন আমাকে ইংল্যান্ডের সব থেকে বড় হোটেল দ্য রয়্যাল প্যালেসে নিয়ে যাবে। আমি ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি রেখে ফুটিয়ে বলি, আমি যদি বলি সেখানে নিয়ে যাব? রাহুল আমার দিকে হা করে তাকিয়ে আছে। রাহুলকে দেখে আমার হাসি পেল। আচ্ছা আচ্ছা, তুই সময় হলে দেখতে পাবি আমরা কোথায় যাব। তুই শুধু আগামী 1 সপ্তাহের জন্য ব্যাগ প্যাক করে রাখবি। আমরা আগামীকাল রওনা দিব। আজকে জনসন ম্যানশনে অনেক আনন্দ হচ্ছে, কারণ তাদের ফ্যামিলির বড় মেয়ের বিয়ে হবে। পুরো ম্যানশন সাজানো হয়েছে অনেক সুন্দর করে। মিস্টার জনসন, মিসেস জনসন ও তাদের মেয়ে মিম ও রিমি বসে আছে কারুকাজ করা সোফায়। তাদের সামনে বসে আছে ইংল্যান্ডের অন্যতম নামিদামি ব্যবসায়ী নিক জর্জ। নিক হলো একজন ইউথ আইকন, যে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তার বাপ দাদার ব্যবসাকে 2-3 গুণ বৃদ্ধি করেছে কয়েক বছরের মধ্যে। নিকের পরিবারে শুধু তার মা মিসেস জর্জ আছে। মিসেস জনসন প্রফুল্লিত হয়ে জিজ্ঞাসা করে, তো মিসেস জর্জ, আমাদের পরীর মতো মেয়েকে কি আপনাদের পছন্দ হয়েছে? মিসেস জর্জ উত্তরে বলেন, ও হ্যাঁ, মিমকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার মনে হয় আমাদের কিছুক্ষণ একা কথা বলা উচিত, যাতে আমাদের নিজেদের মধ্যকার দূরত্বকে আরো কমিয়ে আনতে পারি। মিসেস জনসন নিকের অবদান শুনে বলে, কেন নয় মিম ডিয়ার, নিককে তোমার রুমে নিয়ে যাও। মিম অজ্ঞতা নিককে সাথে করে তার রুমে নিয়ে গেল। আর অন্যদিকে রিমি এক নজরে নিকের দিকে তাকিয়ে আছে। রিমির মা তা লক্ষ্য করায় রিমিকে এক সাইডে নিয়ে গেল। মিসেস জনসন রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি ওভাবে নিকের দিকে কেন তাকিয়ে আছিলে? মম, তুমি নিকের সাথে আমার বিয়ে দিয়ে দাও। নিক কি হ্যান্ডসাম, আর তাছাড়া সে ইউথ বিজনেস আইকন। ও ডিয়ার, তুমি এত বোকা কেন? আমি নিকের চেয়েও হ্যান্ডসাম ছেলেকে তোমার জন্য খোঁজে আনবো, যে মিলিয়নিয়ার নয় বরং বিলিয়নিয়ার হবে। আর তাছাড়া আমি নিকের ব্যাপারে খোঁজ নিয়েছি। নিকের ক্যারেক্টার ভালো না, এক মেয়ের সাথে বেশি দিন থাকতে পারে না। প্রতিদিন রাতে রেড এরিয়া থেকে সেখানকার সব থেকে সুন্দরী মেয়েকে নিয়ে আসে তার সাথে। তারপর কি হয় তা তোমাকে বলে বোঝাতে হবে না নিশ্চয়। তাহলে তুমি মিমের সাথে নিকের কেন বিয়ে দিচ্ছ? আর এই ব্যাপারে ড্যাড কি জানে? তোমার ড্যাড জানে না, আর তার জানার দরকারও নেই। আমি মিমের সাথে নিকের বিয়ে দিচ্ছি কারণ এতে আমাদের বিজনেস আরো বহুদূর এগিয়ে যাবে। নিক আমাদের বিজনেস ফান্ডে অনেক টাকা দিবে বলেছে। মিসেস জনসন ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে বলে। অপরদিকে মিম নিককে তার রুমে নিয়ে যায়।
রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে মিম। প্রিন্স ও প্রিন্সেসের দল দিয়ে সাজানো হয়েছে রুমটাকে। নিক মিমের রুমের দরজা ভিতর দিয়ে আটকিয়ে দেয়। এটার কারণে মিম অনেক ঘাবড়ে যায়। মিম কিছুটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করলো, এ কি, আপনি রুমের দরজা কেন বন্ধ করলেন? নিক স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেয়, আপনি ভয় পাবেন না, আমাদের কথোপকথনের সময় কেউ যাতে আমাদের বিরক্ত না করে সেই জন্যই দরজা লক করেছি। আচ্ছা, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? মিম তাচ্ছিল্যের ভঙ্গিতে বলে, আমার আর কি পছন্দ অপছন্দ, আমার ড্যাড যা বলে তাই আমি নিঃশব্দে মেনে নেই। তার মানে আমাকে আপনার পছন্দ হয়নি, কিন্তু আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। আর এই বিয়েটা যে কোনো মূল্যই হবে। বিশেষ করে আপনার মম চায় যে আমাদের বিয়েটা হোক, কারণ এই বিয়ের পর আমি আপনাকে বিজনেস ডেভেলপ করার জন্য অনেক পাউন্ড দেব আমাদের ফাউন্ডেশনে। মিম নিকের কথা শুনে তাচ্ছিল্যের স্বরে বলে, আমি তো একটা পণ্য। এতদিন এরা আমাকে লালন পালন করে বড় করেছে, আর এখন আমাকে বিক্রি করে দিচ্ছে আপনার কাছে। আপনি তা ভাববেন না, বিয়ের পর আপনি খুব সুখেই থাকবেন। আমি একজন হ্যান্ডসাম ছেলে, আমাকে দেখে যে কেউ পছন্দ করে ফেলবে। আর আপনিও অনেক হট অ্যান্ড সেক্সি। মিম নিকের কথা বলার ধরন দেখে বিছানা থেকে উঠে দাঁড়ায়। মিমের ভয় পাওয়া চেহারা দেখে নিক হেসে দেয়। আমি এইরকমই, আমার অসংখ্য গার্লফ্রেন্ড আছে যাদের সাথে আমি প্রতিদিন রুম ডেট করি। আর তাছাড়া রেড লাইট এরিয়া সব থেকে সেক্সি মেয়ে আমার জন্য বুক করা থাকে। তবে আপনাকে প্রথম দেখার পর আমার আর সেই অখাদ্য কুখাদ্যে মন বসছে না। আপনার বিয়ে হলে আপনার সাথেই হবে, মাইন্ড ইট। এই কথা বলে নিক দরজা খুলে দিল। নিক রুম থেকে বের হয়ে গেল, কিন্তু সে রুমে উকি মেরে বলল, বাই দ্য ওয়ে, আপনার বোন রিমিও অনেক হট আর সেক্সি, কিন্তু আপনার থেকে নয়। এই বলে নিক চলে গেল। আর মিম কাঁদতে কাঁদতে নিজে বিছানায় শুয়ে পড়লো। মিমের কান্না শোনার মতো তার কাছে কেউ নেই। নিকের সাথে মিমের বিয়ে ঠিক করা হলো 17 তারিখে। আজকে 9 তারিখ। আগামীকাল সবাই ইংল্যান্ডের সব থেকে বড় আর বিলাসবহুল হোটেল দ্য রয়্যাল প্যালেসে পৌঁছে যাবে। তবে তাদের একটা আপত্তি আছে, আর সেটা হলো তারা লাস্ট ক্লাসের লোকদের সহ্য করতে পারে না। তাদের ধারণা লাস্ট ক্লাস অর্থাৎ নিম্নবিত্ত পরিবারের লোকজনের জন্ম হয়েছে দিনমজুর অথবা ভিক্ষা করে বেঁচে থাকার জন্য। পরের দিন সকালে আমি আর রাহুল বেরিয়ে পড়ি আমাদের ভাঙা সাইকেলে চড়ে। আমাদের পিঠে বড় বড় দুটি ব্যাগগুলোতে আমাদের জামা কাপড় রয়েছে। রাহুল আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আমি শুধু বলছি যে গেলেই দেখতে পাবি। একটু পর আমরা দ্য রয়্যাল প্যালেস হোটেলের সামনে এসে পৌঁছালাম। রাহুল হোটেলের দিকে হা করে তাকিয়ে আছে। 10 তলায় হোটেলের সর্বক্ষণে সব রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়। 1 তলায় শুধু রিসেপশন এবং অনেক বড় হল রুম। 3 তলা পর্যন্ত লাস্ট ক্লাসের লোক থাকবে। 7, 8, 9 ও 10 তলা ফার্স্ট ক্লাস লোকদের জন্য। 4, 5 ও 6 তলায় রয়েছে ব্যায়াম করার জন্য জিম, পার্লার, সেলুন সহ আরো অনেক কিছু। তাছাড়া ছাদে রয়েছে বিলাসবহুল সুইমিং পুল। নিচতলায় বাগানের সাথে বড় সুইমিং পুল আছে। তবে সব ফ্লোরের তুলনায় রুফ গ্রাউন্ড ফ্লোর অনেক বড় করে সাজানো হয়েছে। রাহুল বিস্মিত কণ্ঠে বলল, কিরে দোস্ত, এ আমাকে কোথায় নিয়ে এলি? আমি আমার বাপের জীবনও এত সুন্দর বিল্ডিং চোখে দেখিনি। পূর্বের নাই নিজেকে স্বাভাবিক রেখেই বলি, এটা ইংল্যান্ডের সব থেকে বড় হোটেল দ্য রয়্যাল প্যালেস। আমরা আগামী 7 দিন এই হোটেলে কাটাবো। রাহুল পূর্বের ভঙ্গিতে বলে, তুই কি আমার সাথে মজা করছিস নাকি? তোর মাথা খারাপ হয়ে গেছে। আমাদের মতো স্মাগলারদের এত বড় হোটেলে রুম কে দিবে? আর তাছাড়া আমাদের অত টাকা পয়সাও নেই এই হোটেলে থাকার মতো। আরে তুই এসব টেনশন করিস না, চল আমার সাথে। আমি রাহুলকে নিয়ে হোটেলের ভিতরে যাওয়ার দরজার দিকে যাচ্ছি, কিন্তু দারোয়ান আমাদের আটকে দিল। সে আমাদের চোখ দিয়ে কিরে ফেলছে। এমন সময় হোটেলের ম্যানেজার আসলো। ম্যানেজার আমাদের দেখা মাত্রই আমাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিল। কি দরকার তোমাদের? আমরা কাউকে ভিক্ষা দেই না, তোমরা যেতে পারো। আমাদের স্পেশাল গেস্ট এখনই চলে আসবে। আমি পূর্বের ন্যায় স্বাভাবিক ভঙ্গিতে বলি, জি আমরা এই হোটেলে থাকতে এসেছি আগামী 7 দিনের জন্য। আমার কথা শুনে হোটেলের ম্যানেজার আমাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। তারপর খানিকটা হেসে বলে, তোমরা কি আমার সাথে ফান করছো? আয়নাতে তোমাদের চেহারা দেখছো কখনো? এই হোটেলে এক একটা রুমের প্রাইস জানা আছে তোমাদের? আমি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বললাম, আমরা লাস্ট ক্লাসে থাকতে এসেছি, এতে তো আপনাদের কোনো আপত্তি নেই। ম্যানেজার কিছু বলবে তার আগেই হোটেলের এরিয়ায় অনেকগুলো কস্টলি ব্র্যান্ডের গাড়ি প্রবেশ করলো। ম্যানেজার দ্রুত গাড়িগুলোর দিকে এগিয়ে গেলেন। গাড়ি থেকে অনেক লোক নেমে আসলো যাদের আমি চিনি না, কিন্তু ম্যানেজার তাদের মধ্যে একজন 50 বছর লোককে মিস্টার জনসন ও তার পাশে 40 বছর মহিলাকে মিসেস জনসন বলে অভিহিত করলেন। তাদের পেছনে গাড়ি থেকে অনেকে নেমে আসলো। একজন 45 বছরের মহিলাকে মিসেস জর্জ ও একজন 25 বছরের যুবককে মিস্টার
নিক জর্জ বলে অভিহিত করলেন। মিসেস জনসনদের গাড়ি থেকে অল্প বয়সী দুটা সুন্দরী মেয়ে বের হলো। দুজনের বয়সে সেম মনে হচ্ছে। মিস্টার জনসন একজনকে রিমি ও আরেকজনকে মিম বলে ডাক দিলেন। আমি আর রাহুল তাদের দিকে হা করে তাকিয়ে আছি। রাহুল তাকিয়ে আছে তাদের দামি গাড়ি ও জামা কাপড়ের দিকে, কিন্তু আমি তাকিয়ে আছি মিম নামক মেয়েটির দিকে। এরকম পরিমতো মেয়েকে আমি জীবনেও দেখিনি। চেহারায় বাঙালি ও ইংরেজ উভয় ছাপ রয়েছে। তারা একে একে আমাদের সামনে দিয়ে হোটেলের ভিতরে প্রবেশ করলেন। মিসেস জনসন ও মিস্টার নিক জর্জ আমাদের দেখে নাক সিটকালেন। হয়তো আমাদের নোংরা জামা কাপড় দেখে তাদের অস্বস্তি হচ্ছে। আমি এখনো মিমের দিকেই তাকিয়ে আছি। মিম আমার সামনে দিয়ে যাওয়ার সময় একবার আমার দিকে তাকালো। কি মায়াবী চোখ, ঘায়েল করে দিয়েছে আমাকে। আমার দিকে তাকিয়ে এসে তার চোখ জোড়া নিজের দিকে করে হোটেলের ভিতরে প্রবেশ করলো। তবে সবার মতো সে আমাদের দেখে অস্বস্তিকর চাউনিতে তাকায়নি। তারা সবাই ভিতরে যাওয়ার পর ম্যানেজার আমাদের সামনে এসে বলে, তোমার লাস্ট ক্লাসে উঠতে চাইলে উঠতে পারো, তবে আগামী 7 দিন ধরে এখানে অনেক বড় বিয়ের অনুষ্ঠান হবে। তারা তোমাদের মতো লাস্ট ক্লাসের লোক সহ্য করতে পারে না, তাই তাদের সামনে যাবে না এবং 3 তলার উপরে ওঠার সাহসও করবে না। রাহুল ব্রোকস্কাই, কেন? আমরাও তো টাকা দিয়েই থাকবো, তাহলে আমরা সাদে কেন যেতে পারবো না? আমি রাহুলকে ইশারায় চুপ থাকতে বললাম। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার কিংবা ওনাদের কোনো ডিস্টার্ব করব না। ম্যানেজার আমার কথা শুনে তৎক্ষণাৎ চলে যায়। আমরা হোটেলের ভিতরে ঢুকলাম। এত বড় হল রুম দেখে আমাদের চোখ আবার কপালে উঠলো। একটা ফুটবল গ্রাউন্ডের মতো বিশাল হল রুম, যেখানে সোফায় বসে আছে কিছু মানুষ। তারা ঝুলন্ত স্মার্ট টিভি দেখছে। এক পাশে আছে রিসেপশন, সেখানে তাকাতে আমার নজর কাড়লো মিম নামক মেয়েটির দিকে। তারা হয়তো চাবির জন্য অপেক্ষা করছে। মিম তার চুলগুলো কানের পিছনে গুজে আবার আমার দিকে তাকালো। এই মিষ্টি চাহনি দেখে আমি আবারও ঘায়ল হয়ে গেলাম। তারা লিফটে করে উপরে চলে গেল। আমি লিফটের দিকে যেতেই দেখলাম সেখানে লেখা আছে অনলি ফর ফার্স্ট ক্লাস পিপল, মানে লাস্ট ক্লাসের লোকেরা কোনো লিফট ব্যবহার করতে পারবে না। আমি রিসেপশনে গিয়ে আমাদের জন্য একটা ডাবল বেড সিঙ্গেল রুম নিলাম। তারপর সিঁড়ি বেয়ে উপরে গেলাম 3 তলায়। লাস্ট ক্লাসদের জন্য এত সুন্দর ব্যবস্থা থাকলে ফার্স্ট ক্লাসদের জন্য কি ব্যবস্থা থাকবে সেটা ভাবতে ভাবতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমরা রুমে ঢুকলাম। এত বড় রুম দেখে রাহুল লাফালাফি শুরু করে দিয়েছে। প্রফুল্লিত হয়ে বলে, দোস্ত, এই রুমটা তো আমাদের বস্তির 3টে কুড়ে ঘরের থেকেও বড়। আমি কিছু না বলে বেলকনিতে গেলাম। চারদিকে যেদিকেই তাকাই সেদিকেই হোটেলের সীমানা। একটা বড় এরিয়া জুড়ে হোটেলের অবস্থান। আমি আর রাহুল ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। আমাদের নিচ থেকে নিচে গিয়ে খেয়ে আসতে হবে। আর অন্যদিকে কি করলে ক্লাসদের লোকেরা নিজেদের রুমে বসে খাবার পেয়ে যাচ্ছে। রাতে রাহুল ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। আমাদের শরীর এমনিতে দুর্বল, এত দূর পথ সাইকেল দিয়ে আসায়, কিন্তু আমার ঘুম আসছে না। লাস্ট ক্লাসের লোকেরা যেখানে যেখানে যেতে পারে সেসব জায়গায় ঘুরে দেখার জন্য আমি বের হলাম রুম থেকে। রাহুল পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি রুম থেকে বেরিয়ে করিডোর ধরে এগোতে থাকলাম। বেশি রাত না হয় এখনো রুম থেকে কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। 3rd ফ্লোরের সিঁড়িতে থেমে গেলাম। এখান থেকে উপরে গেলে ফার্স্ট ক্লাস লোকদের এরিয়ায় প্রবেশ করব, কিন্তু তার আগে আমাকে দেখতে হবে লাস্ট ক্লাসের লোকেরা কিরকম জীবনযাপন করে। আমি 2 তলায় নেমে করিডোর ধরে এগোচ্ছি। এমন সময় আমার সাথে আমার সমবয়সী একজনের সাথে পরিচয় হলো। তার থেকে জেনে নিলাম যে লাস্ট ক্লাস লোকেরা এই হোটেলে নিজেদের একটা আলাদা দুনিয়া বানিয়ে নিয়েছে। আমিও তার পিছু পিছু সেই জায়গায় গেলাম। 1 তলায় নেমে হোটেলের পিছনে বাগান পেরিয়ে একটা বড় হল রুম আছে, যা লাস্ট ক্লাস লোকেদের জন্য বরাদ্দ। এখানে এসে জানতে পারলাম এই হোটেলের মালিক মিস্টার জ্যাক ফার্স্ট ক্লাসদের মতো লাস্ট ক্লাসদের জন্য অনেক সুন্দর সুবিধা করে রেখেছে। হল রুমে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম একটা আলাদা দুনিয়া। আমরা বস্তিতে যেরকম মজা আনন্দ করি, এখানেও সেরকম সবাই আনন্দ করছে। একজন ডিজে গান বাজাচ্ছে মৃদু আওয়াজে, আর গানের তালে সবাই নাচছে। বুড়ো থেকে যুবক যুবতী, বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে সবাই নিজেদের মতো আনন্দ করছে। আমিও সবার সাথে সময় কাটাতে থাকি। জায়গাটা একটা ক্লাবের মতো বললেও চলে। মিম তার রুমে শুয়ে আছে। তার কিছুতেই ঘুম আসছে না। সে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। 4 দিন রাতে আশেপাশের দৃশ্য খুবই মনোরম লাগছে তার কাছে। এমন সময় তার রুমের দরজায় কেউ নক করলো। এত রাতে রিমি ব্যতীত আর কেউ আসবে না, এইভাবে মিম রুমের দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে নিক ঢুলে ঢুলে রুমে ঢুকে পড়লো। মিম বিস্ময়কর কণ্ঠে বলল, এই কি, আপনি এত রাতে এখানে কেন? নিক কিছু না বলে রুমের দরজা লাগিয়ে দিল। নিকের মুখ থেকে তীব্র মদের গন্ধ পাচ্ছে। মিম রাগান্বিত স্বরে বলে, আপনি নেশা করে এসেছেন? আপনি আমার রুম থেকে এক্ষুনি বের হয়ে যান। নিক একটা শয়তানি হাসি দিয়ে বললে, আমি তো বের হওয়ার জন্য রুমে আসিনি। তোমাকে দেখার পর আমার আর কোনো
নেশায় ধরছে না। তোমার রূপের নেশায় যে আমি আসক্ত হয়ে গেছি, আমার এখন নেশা কাটাতে তোমাকে চাই। এই বলে নিক মিমের দিকে এগোতে থাকে। মিমও পিছুপা হতে থাকে। মিম এবার আকুতির স্বরে বলে, আপনি আমার দিকে কেন এগোচ্ছেন? আপনি দয়া করে এই রুম থেকে চলে যান। মিমের ভয়ার্ত কণ্ঠ যেন নিকের কানে যায়নি। নিক পূর্বের ন্যায় মাতাল কণ্ঠে বলে, তোমার সাথে আমার বিয়ের কথা ঠিক হওয়ার পর আমি আর কোনো মেয়ের সাথে রুম ডেট করিনি, কিন্তু আজকে আর সহ্য হচ্ছে না, তাই তোমার সাথে আজকে ফুর্তি করব। নিক কিছু করার আগে মিম নিককে ধাক্কা দিয়ে দরজার লক খুলে রুম থেকে বের হয়ে যায়। সে 9 তলা থেকে 7 তলায় সিঁড়ি বেয়ে নেমে পড়ে, কিন্তু পিছনে নিককে না আসতে দেখে সে চুপি চুপি সিঁড়ি বেয়ে উঠে পড়ে। 8 তলায় রিমির রুমের সামনে দিয়ে যেতেই রিমির রুমের ভিতর থেকে গোংরানির শব্দ শুনতে পেল মিম। রিমির রুমের দরজা এত রাতে খোলা দেখে সে আরো অবাক হলো। মিম রিমির দরজা হালকা ফাঁকা করে দেখে তার হবু বর নিক তার সৎ বোন রিমির সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে। এ দৃশ্য দেখে মিম হতবাক হয়ে গেল। রিমি যে নিককে পছন্দ করত এটা মিম রিমির চোখ দেখে বুঝে গেছিল, কিন্তু তাই বলে সে নিকের সাথে বেড শেয়ার করবে? এই দৃশ্য সে সহ্য করতে না পেরে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল। 9 তলায় তার রুম পেরিয়ে এবং 10 তলায় তার বাবার রুম পেরিয়ে সে সোজা ছাদে চলে গেল। ছাদে দেওয়ালের এক কোণে বসে বসে কাঁদতে থাকে। নিক রিমির সাথে খারাপ কাজ করছে বলে সে কাঁদছে না, বরং তার বিয়েটা একটা জানোয়ারের সাথে হচ্ছে বলে সে কাঁদছে। কিন্তু সে কাকে কি বলবে? রাত পেরোলেই পরের দিন এসে পড়বে। অতঃপর পরের দিন অর্থাৎ পরশু দিন তাদের এঙ্গেজমেন্ট। আমি ছোট ছেলে মেয়েদের সাথে নাচতে নাচতে ভীষণ ক্লান্ত হয়ে গেছি। ছেলে মেয়েদেরও ভীষণ ঘুম পাচ্ছে, তাই আমি তাদেরকে ঘুমাতে পাঠিয়ে দিলাম। সবাই নিজ নিজ রুমে চলে যাচ্ছে, আমিও বেরিয়ে পড়লাম হলরুম থেকে। যেহেতু লিফট আমাদের মতো লাস্ট ক্লাস লোকেদের জন্য না, তাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি। 3য় তলায় উঠতে আমার মন কুসকুস করতে থাকে জানার জন্য যে ফার্স্ট ক্লাস লোকেরা কিভাবে থাকে। তাই কৌতূহলবশত আমি নিজের রুমে না গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি। তবে এখন আরেক ঝামেলা হলো, সিসিটিভি ক্যামেরা। আমি হাঁটতে হাঁটতে 5 তলায় কন্ট্রোল রুমে উকি মেরে দেখি সবাই ঘুমাচ্ছে। বাহ, এই নাকি দেশের সব থেকে বড় হোটেল, যেখানকার সব সিকিউরিটি ম্যান ঘুমাচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে আমি এগোতে থাকি। হঠাৎ আমার খেয়াল আসলো যে আমি লিফট ব্যবহার করে উপরে উঠতে পারি, কিন্তু সেই খেয়াল সেখানে মাটি চাপা দিয়ে দিই, কারণ লিফট আমাদের সোজা উপরে নিয়ে যাবে আর করিডোর ধরে এগোলে সব জায়গায় নিজ চোখে চোখে দেখতে পারবো। আমি সিঁড়ি বেয়ে এগোতে থাকি। জিম, পার্লার, ডিস্কো, সেলুন, ক্লাব ইত্যাদি পার হয়ে 7 তলায় আসলাম। এখান থেকে এই ফার্স্ট ক্লাস লোকেদের রুম শুরু। সামনে দেখার মতো কিছুই নেই, তবু কেন জানি মনে হলো একবারে ছাদ পর্যন্ত যাই। তাই আমি আবার সামনে এগোতে থাকি। এগোতে এগোতে 8 তলার একটি রুমের সামনে যেতেই আমার কানে অদ্ভুত শব্দ আসলো। আমি শব্দের উৎস খুঁজে দেখি রুমের একটা দরজা খোলা। আমি দরজার ফাঁক দিয়ে দেখতে পাই 2 জন অশ্লীল কাজকাম করছে। তবে আমি শখ খেলাম এটা দেখে যে ছেলেটা হলো আজকে দেখা সেই কোটিপতি ছেলে নিক, যার বিয়ে হতে চলেছে আমার দেখা সব থেকে বড় সুন্দরী মেয়ে অর্থাৎ মিমের সাথে। আর নিক মিমের সাথে খারাপ কাজ করছে? না, এই দৃশ্য দেখা আমার পক্ষে সম্ভব না। আমি রুমে থেকে চোখ সরাবো এমন সময় মেয়েটির চেহারা দেখে আমি টাসিয়ে খেলাম। আর এটা তো মিম না, এটা তো মিমের বোন রিমি। আমি চোখ সরিয়ে এগোতে থাকি সামনের দিকে আর ভাবতে থাকি বড় লোকদের সব অদ্ভুত কারবার। যার সাথে কিছুদিন পর বিয়ে হবে তার বোনের সাথে কিনা সে বেড শেয়ার করছে। বাহ, কি ক্যারেক্টার বাবা। এসব ভাবতে ভাবতে ছাদের সামনে এসে পড়ি। পা ব্যথা হয়ে গেছে এত দূর আসতে আসতে। ছাদের তো কেউ নেই, তাহলে ছাদে গিয়ে লাভ নেই। যেই চলে যাবো তখনই আমার কানে কান্নার আওয়াজ আসলো। কণ্ঠ একজন মেয়ের। এত রাতে ছাদ থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ কিভাবে আসবো? ভূত টুত নয় তো? না, ভূত না, পেতনি হবে সম্ভবত। কিসের কি ভাবছি আমি? ভূত পেতনি বলে কিছুই নেই। মনে কিছুটা সাহস জুগিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে আমি আরো অবাক। নিচের হলরুম থেকে ছাদ আরো বিশাল। এক পাশে বিশাল সুইমিং পুল, আরেক পাশে বাগান, অন্যদিকে খোলা জায়গা। আমি কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে খোলা জায়গায় চলে যাই। সেখানে গিয়ে দেখি একটি মেয়ে ছাদের দেওয়াল ঘেঁষে খোলা আকাশের দিকে তাকিয়ে কান্না করছে। উল্টো দিকে তাকিয়ে থাকায় আমি মুখ দেখতে পাচ্ছি না। আমি ঘড়িতে টাইম দেখি রাত 2টা বাজে। আমি মেয়েটির উদ্দেশ্যে বললাম, রাত 2টা বাজে নির্জন ছাদে এসেছেন, তার মানে আপনার ভয় বলতে কিছুই নেই। আমার কথা শুনে মেয়েটা আমার দিকে ঘুরে তাকায়। আমি মেয়েটিকে দেখে আবার অবাক হই, কারণ এই মেয়েটি তো মিম, যাকে দেখে আমি ক্রাশ খেয়েছি। এই চাঁদের রাতে চাঁদের আলো সোজা মিমের মুখে পড়েছে বলে তাকে দেখতে আরো রূপবতী মনে হচ্ছে। মিম আমাকে দেখে দ্রুত তার চোখের পানি মুছে ফেলে। আমি আবারও মিমকে বললাম, না না, অশ্রু জল মুছবার দরকার নেই, কাঁদলে আপনাকে অনেক মায়াবী দেখা যায়। আর আমার কথায় মিম চমকে উঠলো।
মিম একটু আগের ঘটনা ভুলে গিয়ে তার ঝাঁঝালো কণ্ঠ শুনিয়ে দিল আমাকে। এক্সকিউজ মি, আপনি কে আর এখানে কি করছেন? আমি স্বাভাবিক ভঙ্গিতে বলি, আমাকে কি চিনতে পারছেন না? মিম একটু ভেবে বলে, আপনাকে সকালে রিসেপশনে দেখেছিলাম। আপনি তো লাস্ট ক্লাসের লোক, তাহলে এখানে কি করছেন? আমি ইনোসেন্ট ফেস নিয়ে বললাম, যা বাবা, আমি ভেবেছিলাম আপনি এসব বড়লোকের মতো অমানুষ নন, কিন্তু এখন তো দেখি আপনি বড়লোকদের মতো হৃদয়হীন। মিম থতমত খেলো। সে দ্রুত নিজেকে সামলে বলে, আরে না না, আমি সেটা বলতে চাইনি। এত রাতে আপনাকে এখানে দেখে চমকে গেছি, তাই জিজ্ঞেস করলাম। আমি মিমকে পাল্টা প্রশ্ন করলাম, একই প্রশ্ন তো আমি করতে পারি। এত রাতে আপনি ছাদে এসে কান্না করছেন কেন? কারণটা কি জানতে পারি? মিম দ্রুত ঘুরে নিজের বাম হাতের উল্টো পাশ দিয়ে নিজের চোখের জল মুছে নিল। অতঃপর আমার দিকে ঘুরে বলে, আমি কোথায় কান্না করছিলাম? আমার ঘুম আসছিল না, তাই এখানে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। আমি আর চোখে তাকিয়ে বললাম, হায় হায়, নিজের হবু স্বামী যদি নিজের বোনের সাথে বেড শেয়ার করে তাহলে মন মানসিকতা আর কি ভালো থাকতে পারে তার? আমি আন্দাজে ঢিল মারলাম। জানি না মিম জানে কিনা, কিন্তু আমার কথা শুনে মিম ঘাবড়ে উঠলো। তার মানে ঢিল ঠিক জায়গায় লেগেছে। মিম কেঁপে কেঁপে জিজ্ঞাসা করলো, আপনি কি সব আবল তাবল কথা বলছেন? আমি সবসময় ন্যায় স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেই। আমার কথা শুনে আপনি বিচলিত হয়ে গিয়েছিলেন, তার মানে আমি যা বলেছি সত্যি। আর আপনি জানেন, মিম আমার কথা শুনে চুপ হয়ে গেল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। মিমের অশ্রু দেখে আমার খুব মায়া হলো তার প্রতি। আপনি প্লিজ কাঁদবেন না, আপনাকে কাঁদতে দেখে আমার ভালো লাগছে না। কাঁদবো না তো কি করব? আমি এখন পিঞ্জরায় বদ্ধ পাখির মতো, নিজের কোনো স্বাধীনতা নেই। আমার বিয়ে এমন একজনের সাথে হচ্ছে যে কিনা আমার বোনের সাথেই। এতটুকু বলে আবার কাঁদতে থাকে। তাহলে আপনি আপনার বাবা মায়ের কাছে বলে দিচ্ছেন না কেন যে আপনি মিস্টার নিককে বিয়ে করবেন না? আমার প্রশ্ন শুনে মিম অসহায়ত্বের সুরে বলল, এই কাজটা যদি আমি পারতাম তাহলে অনেক আগেই করতাম। আমি আমার বাবাকে খুবই সম্মান করি, তার কথার বিরুদ্ধে আমি কখনো যেতে পারবো না। আমি মিমের কথা শুনে চুপ হয়ে গেলাম। মিমের সাথে কথা বলে এতটুকু তো বুঝলাম যে মিম পরিস্থিতির শিকার। মিম যখন বুঝতে পারলো সে বাইরের কাউকে, অর্থাৎ আমাকে তার পারিবারিক সমস্যার কথা বলে দিচ্ছে, তখন সে আমাকে বলল, আমি আপনাকে কেন এসব বলছি? আর তাছাড়া আপনি দ্রুত চলে যান এখান থেকে। ফার্স্ট ক্লাসের কেউ আপনাকে দেখলে ঝামেলা হয়ে যেতে পারে। এই বলে মিম ছাদ থেকে চলে গেল। আমি মিমের চার দিকে তাকিয়ে আছি। আমি মনে মনে নিজেকে বলি, রাকিব, তোর এখন অনেক কাজ। এসব ঝামেলা থেকে মিমকে উদ্ধার করে তোর নিজের করে নিতে হবে। তুই পারিস মিমকে সুখময় জীবন দিতে। এসব ভেবে আমার মনে পড়লো আমার মতো বস্তির ক্ষেত কিভাবে কোটিপতির মেয়েকে সুখ দিতে পারে। এসব ভাবতে ভাবতে নিচে নেমে গেলাম। তবে এখন সিঁড়ি বেয়ে নামার শক্তি নেই শরীরে, তাই লিফটের কাছে গেলাম। লিফটের ভিতরে গিয়ে দেখি লিফটম্যান এখন ঘুমাচ্ছে। এই সুযোগে আমি লিফট ব্যবহার করে 3 তলায় নেমে পড়লাম। তবে লিফটে সিসিটিভি ক্যামেরায় আমার ছবি অবশ্য ফুটে উঠেছে, তাই আমি কন্ট্রোল রুমে গিয়ে যেসব পয়েন্টে গিয়েছি সেই সব পয়েন্টের ফুটেজ ডিলিট করে দিলাম। তারপর নিজের রুমে গিয়ে আরামসে একটা ঘুম দিলাম, কারণ আগামীকাল থেকে যে আমার অনেক কাজ। আমার মনে যে এখন মিমেরই বসবাস। সকালে ঘুম থেকে উঠে দেখি রাহুল আগে থেকেই উঠে গেছে, আর এটাই স্বাভাবিক, কারণ আমি রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি। আমিও ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। আমার চোখ শুধু মিমকে খুঁজছিল, কিন্তু পরক্ষণে মনে পড়ে গেল যে ফার্স্ট ক্লাসদের জন্য ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়, তাই আমি আর না ভেবে খেতে শুরু করলাম। মিম খেয়ে দিয়ে সোজা রিমির রুমে চলে গেল। হঠাৎ মিমের আগমনে রিমি অবাক হয়ে গেল। রিমি অবাক ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, এ কি, তুই এখন এখানে এই সময়? মিম রাগান্বিত কণ্ঠে বলল, আমি তোকে শুধু এতটুকুই বলতে এসেছি যে তোর যদি নিককে ভালোই লাগে তাহলে তাকে বিয়ে করে ফেল না। এভাবে রাতে বেড শেয়ার করার কি মানে আছে? মিমের কথায় রিমি ভড়কে যায়। তুই যেহেতু জেনে গেছিস তাহলে এটাও জেনে নে যে নিক আমার ক্রাশ। নিকের মতো হ্যান্ডসাম ছেলের সাথে যে কেউ হ্যাং আউট করতে চাইবে, তবে আমি নিককে বিয়ে করব না। মম তো আমার জন্য আরো বড় লোক আর হ্যান্ডসাম ছেলে খুঁজেছে। এই হোটেলের মালিকের নাতি, অর্থাৎ পুরো ইউরোপের টপ কোটিপতির মধ্যে একজন তার বংশধর। তুই যাকে ইচ্ছে তাকে বিয়ে কর, আই ডোন্ট কেয়ার। মিম রেগে মেগে রিমির রুম থেকে বের হয়ে যায়। আমি আর রাহুল হোটেল ঘুরে ফিরে দেখছি। রাহুল গতকালের ন্যায় বিস্মিত কণ্ঠে বলল,
আমার এখনো যেন মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি। আমি এখন বিশ্বাস করতে পারতেছি না যে আমি এই হোটেলে এক রাত থেকেছি। আমি পূর্বের ন্যায় স্বাভাবিক ভঙ্গিতে বললাম, আরে 6 রাত বাকি আছে, তাছাড়া তুই এই হোটেলের রাতের কথা জানিস না। গতকাল তুই গরুর মতো ঘুমিয়েছিস, অথচ আমি এই হোটেলের আসল চমক গতকাল দেখেছি। বড় থেকে ছোট সবাই পার্টি করে রাতে। সে পার্টি দেখলে মনে করবি ফার্স্ট ক্লাস লোকেদের চেয়ে লাস্ট ক্লাস লোকেরা আরো বেশি আরামায়েশ করে। রাহুল প্রফুল্লিত হয়ে উঠে, সে বলে, তাহলে তো আজকে আমিও পার্টি করব। আজকে ফার্স্ট ক্লাসের লোকেরা তাদের পার্টি করবে, আর আমরা লাস্ট ক্লাসের লোকেরা নিজেদের পার্টি করব। আমি ভুরকুচকে জিজ্ঞাসা করলাম, ফার্স্ট ক্লাসের পার্টি মানে? রাহুল বলল, আরে তুই জানিস না, আজকে সন্ধ্যায় বড় লোকদের পার্টি হবে ছাদে। শুনেছি কার জন্য এঙ্গেজমেন্টের পার্টি হবে। আমি রাহুলের কথা শুনে বুঝলাম যে আজকে মিমের এঙ্গেজমেন্ট পার্টি হবে। তাহলে আজকে তো আমাকে পার্টিতে যেতেই হবে। সন্ধ্যা হতেই মিম চলে গেল ছাদে। অনেক সুন্দর করে ছাদ সাজানো হয়েছে, আর অন্যদিকে আমিও রেডি হয়ে পড়লাম। রাহুল আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কিরে কোথাও যাবি এখন? আমি দরজার কাছে এসে বললাম, ফার্স্ট ক্লাসদের পার্টিতে যাব। রাহুল চমকে গেল, সে বলল, তোর মাথা খারাপ নাকি? সেখানে আমাদের যাওয়া নিষেধ। আমি বাঁকা হাসি দিয়ে বলি, সেটা তোদের মতো বোকাদের জন্য, আমার মতো ইন্টেলিজেন্টদের জন্য নয়। আমি রুম থেকে বের হয়ে পড়লাম, সিঁড়ি বেয়ে এগোতে থাকি। আজকে যেহেতু ছাদে পার্টি হচ্ছে, তাই পুরো হোটেলের কোটিপতি গ্রাহকরা ছাদে গিয়েছে। আমিও চুপি চুপি চলে গেলাম। আমি ছাদে যাওয়ার পর সবার চক্ষু আড়াল করে বাগানের দিকে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখি সবাই অনেক দামি দামি জামা কাপড় পরে আছে। আমি নিজের দিকে তাকিয়ে একটা পুরান শার্ট, কম দামি প্যান্ট আর স্যান্ডেল। এক কোণে বদমাস ম্যানেজারকেও দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার চোখ শুধু এখন মিমকে খুঁজছে। সবাই ড্রিঙ্ক করছে। হঠাৎ দেখতে পেলাম মিম তার বাবা মায়ের সাথে দাঁড়িয়ে আছে। আমি মিমের দিকে এগোচ্ছি, এমন সময় একজন ওয়েটারের সাথে ধাক্কা খেলাম। ফলস্বরূপ তার ড্রিঙ্কসের ট্রে তার হাত থেকে পড়ে যায়। ট্রে পড়ার শব্দে সবাই আমার দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে। ম্যানেজার আমাকে দেখা মাত্রই চিনে ফেলেছে। ম্যানেজার আমার সামনে এসে সোজা আমার কলার ধরলো। ম্যানেজারকে দেখে বোঝাচ্ছে সে আমার উপর ভীষণ ক্ষুব্ধ। সে দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি আগেও বলেছিলাম যে তুই ফার্স্ট ক্লাসের এরিয়ায় আসবি না, কিন্তু তুই তো সোজা সাথে চলে এসেছিস। ম্যানেজারের কথায় মিম ও নিকের পরিবার আমার কাছে আসলো। মিস্টার জনসন জিজ্ঞাসা করলো, কি হয়েছে ম্যানেজার? ম্যানেজার এবার বিনয় সুরে বলল, আই এম সরি স্যার, এই লাস্ট ক্লাসের ছেলে আপনাদের পার্টিতে চলে এসেছে। মিসেস জনসন পূর্বের ন্যায় আমাকে দেখে নাক ছিটকিয়ে বলল, দেখতে তো বস্তির ছেলে বলে মনে হচ্ছে। আপনারা এই হোটেলে এদের মতো খ্যাতদের কেন থাকতে দেন? ম্যানেজার উত্তর দিল, আমি কি করব ম্যাম, আমাদের এই হোটেলের মালিক মিস্টার জ্যাক গরিবদের অনেক ভালোবাসেন, তাই তিনি গরিবদের থাকার জন্য রুম বানিয়েছেন। তবে তারা ফার্স্ট ক্লাস এরিয়ায় প্রবেশ করতে পারবেন না। কিন্তু এই স্ল্যাম ডগ আপনাদের পার্টিতে আসার দুঃসাহস দেখিয়েছে। আমি এখন কি করব বুঝতেছি না। এমন সময় আমার মাথায় একটা প্ল্যান আসলো। আমি মিমের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি জিজ্ঞাসা করলাম, আপনি কি কিছু বলবেন না? আমার প্রশ্ন শুনে সবাই অবাক হয়ে মিমের দিকে তাকালো। মিম আমার দিকে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। মিম কি বলবে বুঝতে পারছে না। নিক অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, মিম, তুমি এই ক্ষেত ছেলেকে চিনো নাকি? মিম কিছু বলবে তার আগে আমি শুরু করলাম। আমি বলছি, আসলে একদিন মিম ম্যাডামকে কয়েকজন ছিনতাইকারী ধরেছিল। তখন আমি আমার বস্তির বন্ধুদের সহায়তা নিয়ে ম্যাডামকে বাঁচিয়েছিলাম। গতকাল যখন ম্যাডাম আমাকে হোটেলে দেখলেন, তখন তিনি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাকে এই পার্টিতে ডেকেছেন। মিস্টার জনসন কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, মিম, তোমাকে কবে ছিনতাইকারী ধরেছিল? যাই হোক, এই ছেলেটা যেহেতু আমার মেয়েকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, সেই জন্য এই ছেলে আমাদের সকল পার্টিতে অংশ নিতে পারবে। নিক আপত্তি জানিয়ে বলে, কিন্তু এইরকম ছেলে কি আমাদের মতো ভিআইপি পার্টিতে নিজেকে মানিয়ে নিতে পারবে? তার চেয়ে বরং কিছু টাকা দিয়ে বিদায় করে দেই। মিস্টার জনসন ক্ষুব্ধভাবে বলল, আমার মেয়ে আমার কাছে অমূল্য। আমার মেয়ের জীবনকে আমি কখনো টাকা দিয়ে মাপি না। আমি যা বলেছি তাই ফিক্সড। মিস্টার জনসনের কড়া কথায় মিসেস জনসনও আর কিছু বলতে পারেনি। আমি মিমের দিকে তাকিয়ে দেখি মিমের চোখ অশ্রুতে টলমল করছে। এই অশ্রুর কারণ আমি জানি না। সবাই নিজেদের মতো আনন্দ করতে থাকে। অন্ধকার হয়ে এসেছে, ঠিক করে কাউকে দেখা যাচ্ছে না। লাইটগুলো ডিম করে রেখেছে। সবাই মিউজিকের তালে নাচছে আর কেউ কেউ এনজয় করছে। আমি মিমকে খুঁজছি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। হাঁটতে হাঁটতে বাগানের এক কোণে চলে গেলাম। এখানে কোনো মানুষ নাই। হঠাৎ করে
মিম এসে আমার হাত ধরে বাগানের ভিতরে নিয়ে গেল। আপনি এখানে? আর আমি কি না আপনাকে সব জায়গায় খুঁজছি? তার আগে বলুন আপনি এমন কাজ কেন করলেন? যাক বাবা, আমি আবার কি করলাম? কি করেছেন মানে? একে তো বিনা অনুমতিতে এখানে চলে এসেছেন, তার উপর মিথ্যা কথা বলে আমাকে ফাঁসিয়ে দিয়েছেন। আপনি এত বড় মিথ্যুক আমি জানতাম না। আমার কথা বাদ দিন, আগে বলুন আপনার বাবার কথা শোনার পর আপনার চোখে পানি কেন এসেছিল? আমার প্রশ্ন শুনে মিম বৃথা মিথ্যা বলার চেষ্টা করলো। আমার চোখে পানি কখন? আমি নিজেও জানি না। মিথ্যে বলে লাভ নেই, আমি কিন্তু সব খেয়াল করেছি। মিম নরম কণ্ঠে বলল, আসলে আমার জন্য আমার বাবার প্রতি এই ভালোবাসা দেখার জন্য আমি এই বছরের পর বছর অপেক্ষা করেছি। আমি আপনাকে এখানে নিয়ে এসেছি ধন্যবাদ দেওয়ার জন্য। আপনার জন্যই আমি আমার বাবার ভালোবাসা দেখতে পেয়েছি। আমি ভাব নিয়ে বললাম, ধন্যবাদ তো আমার প্রাপ্য। তাছাড়া এখানে আসার প্রধান উদ্দেশ্য হলো আপনার ফ্যামিলি মেম্বারদের সম্পর্কে জানা। আমি যা বুঝলাম তাতে আমার মনে হয় আপনার বাবা ব্যতীত আর কেউ আপনাকে নিয়ে ভাবে না। মিম একটা মলিন হাসি দিয়ে বলল, তা আমার জানা আছে, তবে আমার মনে হয় না আপনার এখানে বেশিক্ষণ থাকা উচিত, কারণ নেক আপনার দিকে কেমন যেন এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি বললাম, আপনার ওইসব নিয়ে ভাবতে হবে না, তবে আমার অনেক আগ্রহ হচ্ছে আপনার লাইফ পার্টনার সম্পর্কে জানতে। মিম ভুরু কুচকায়, সে জিজ্ঞাসা করলো, হঠাৎ আমার পাস্ট লাইফ সম্পর্কে কেন জানতে চাইছেন? এমনি, আপনাকে দেখে বাকি কোটিপতির মতো মনে হয় না। এমনকি আপনার বোনের মধ্যেও অহংকার রয়েছে, কিন্তু আপনি কিছুটা ব্যতিক্রম। মিম আমার কথা শুনে কিছুটা আশ্বাস পেল, মনে হয় আমার উপর বিশ্বাস করেছে। মিমের সাথে কথা বলা শুরু করলাম। মিম তার লাইফের বড় ঘটনা আমার সাথে শেয়ার করতে শুরু করলো, যা সে তার বাবার সাথে শেয়ার করতে পারেনি। আজকে মিম মন খুলে আমার সাথে কথা বলছে, আমি আজ মন খুলে কথা বলছি। কথা বলতে বলতে কখন যে সময় পেরিয়ে গেল তা বুঝতে পারলাম না। আমি আমার ঘড়িতে তাকিয়ে দেখি রাত 11টা বেজে গিয়েছে। মিম যখন বুঝতে পারে অনেক রাত হয়েছে, তখন সে আমাকে বলল, আমার মনে হয় আমার এখন যাওয়া উচিত, না হলে পরে সবাই খুঁজবে আমাকে। আমিও একমত পোষণ করে বললাম, রাত তো সত্যি হয়ে গেছে, তবে তার সাথে পার্টিও কিন্তু শেষ। সবাই যে যার রুমে চলে গিয়েছে। তখন আমার খটকা লাগছে এক জায়গায়। পার্টি শেষ হওয়ার পর আপনাকে কি খুঁজতে এলো না? মিম আবার একটা মলিন হাসি দিয়ে বলে, আমাকে আর কেই বা খুঁজতে আসবে? আর তাছাড়া আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় কেউ আমাদের খুঁজতে আসবে না। কিন্তু এখন যাওয়া উচিত। তবে একটা কথা আমি সত্যি বলতে চাই, আমি কবে এরকম মন খুলে কথা বলেছি আমার মনে নেই। আজকের মুহূর্ত আমি কখনো ভুলতে পারবো না। আমি বললাম, আমি কখনো ভুলতে পারবো না। আমি কখনো কোনো মেয়ের সাথে তেমন কথা বলিনি, আর আপনার মতো সুন্দরী মেয়ের সাথে এতক্ষণ কথা বলে নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবান মানুষ মনে করছি। মিম প্রশংসা শুনে বলল, থ্যাঙ্কস, তবে আমাদের এক্ষুনি যাওয়া উচিত। আমি মিমকে নিয়ে করিডোরে চলে আসলাম। মিম লিফটে না গিয়ে করিডোর দিয়ে এগোতে থাকে। আমি জিজ্ঞাসা করলাম, এ কি, আপনি লিফটে যাবেন না? মিম মাথা নাড়িয়ে বলে, না, আজকে লিফটে যাব না। চলুন আপনার সাথে করিডোর দিয়েই যাই। আমি মিমের সাথে করিডোর ধরে এগোতে থাকি। মিমের রুমের সামনে আসার পর মিম দরজা খুলে ভিতরে ঢুকে। এমন সময় আমি বলি, আমার একটা কথা ছিল। মিম অনুমতি দিয়ে বলে, হ্যাঁ, আপনি বলতে পারেন। কেন জানি না আপনাকে আপনি করে বলতে মন চাইছে না, তাই আপনাকে কি আমি তুমি করে বলতে পারি? মিম কিছুক্ষণ ভেবে একটা মুচকি হাসি দিয়ে রুমের ভিতরে চলে গেল। মুচকি হাসি মানে হ্যাঁ বোধক উত্তর। আমি খুশিতে লাফাতে লাফাতে নিচে চলে গেলাম। রাহুল আমাকে লাফাতে দেখে বলে, কি রে, তুই এতক্ষণ কোথায় ছিলি আর এভাবে বান্দরের মতো লাফাচ্ছিস কেন? আমি প্রফুল্লতা বজায় রেখে বললাম, আরে মামা, জ্যাকপট পেয়ে গিয়েছি। গিয়েছিলাম বড় লোকদের পার্টিতে, কিন্তু সেখানে আমি আমার মনের রাজকুমারী পেয়ে গিয়েছি, আমার স্বপ্নের প্রিন্সেস। আমি মিমের কথা ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। অন্যদিকে মিমও ঘুমাতে পারছে না। মিমের খেয়াল এখন শুধু আমি আর আমি। মিম এখন দ্য রয়্যাল প্যালেস নামক হোটেলে আয়োজিত এক বিশাল হলরুমে দাঁড়িয়ে আছে। তার চারপাশে অনেক রকম লাইট লাগানো হয়েছে। পুরো হলরুম সজ্জিত আছে নাম না জানা অনেক রকমের ফুল দিয়ে। মিম এখনো জানে না সে এখানে কেন দাঁড়িয়ে আছে। সে শুধু এতটুকু জানে, হলরুমের দরজা দিয়ে কেউ একজন আসবে। হঠাৎ হলরুমের দরজা খুলে যায়। একজন যুবক এগিয়ে আসছে মিমের দিকে, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না। সে যত এগোচ্ছে ততই তার চেহারা মিমের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। তার পুরো চেহারা যখনই মিমের কাছে স্পষ্ট হয়ে যাবে, তখনই বিশাল এক আওয়াজ হলো। মিম ধপ করে বিছানায় বসলো।
তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। মিম আর মনে বলে উঠলো, আবারও সেই স্বপ্নটা দেখলাম। কেন এরকম হচ্ছে আমার সাথে বারবার? সেই যুবকের চেহারা গতবারও আমি দেখতে পারিনি, কিন্তু এবার আবছা আবছা দেখতে পেয়েছি। যুবকের চেহারার ছাপের সাথে কার যেন ছাপ মিলে যাচ্ছে, কিন্তু আমি মনে করতে পারছি না। মিম মনে মনে কথাগুলো ভেবে ফ্রেশ হয়ে নিল। একটু পর মিমের বাবা এসে নিচে হলরুমে নিয়ে গেল। আজকে নিচে হলরুম পুরোটা সাময়িকের জন্য মিমের বাবা বুক করেছে। আসলে টাকা থাকলে কি না করা যায়, সবাই মিমের জন্য অপেক্ষা করছিল। মিম দেখতে পেল সবাই দুটি লাইনে দাঁড়িয়ে আছে, আর সামনে একটা স্টেজের মতো বানানো হয়েছে। সেই স্টেজের উপর নিক আগে থেকে দাঁড়িয়ে ছিল। মিমকেও নিকের পাশে নিয়ে যাওয়া হলো। নিক একটা হিরের রিং বের করে মিমকে পরিয়ে দিল। মিমও একটা রিং বের করে নিককে পরিয়ে দিল। রিং পরানোর সময় মিমের চোখের আশেপাশে কাউকে খুঁজছিল। রিং পরানোর সময় মিমের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো, তবে সে পানি দেখার মতো কারোর সময় নেই। আজকে নিচের হলরুম পুরোটা সাময়িকের জন্য মিমের বাবা বুক করেছে। আসলে টাকা থাকলে কি না করা যায়, সবাই মিমের জন্য অপেক্ষা করছিল। মিম দেখতে পেল সবাই দুটি লাইনে দাঁড়িয়ে আছে, আর সামনে একটা স্টেজের মতো বানানো হয়েছে। সেই স্টেজের উপর নিক আগে থেকে দাঁড়িয়ে ছিল। মিমকেও নিকের পাশে নিয়ে যাওয়া হলো। নিক একটা হিরের রিং বের করে মিমকে পরিয়ে দিল। মিমও একটা রিং বের করে নিককে পরিয়ে দিল। রিং পরানোর সময় মিমের চোখের আশেপাশে কাউকে খুঁজছিল। রিং পরানোর সময় মিমের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো, তবে সে পানি দেখার মতো কারোর সময় নেই। ব্যাস, হয়ে গেল মিমের এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট হতে সবাই সবার মতো আনন্দে ফুর্তি করা শুরু করলো। কেউ কেউ ড্রিঙ্কস করছে, আবার কেউ গানের তালে নাচছে। নিক এসে মিমকে ডান্স ফ্লোরে জোর করে নিয়ে গেল। মিম যেতে চাইছিল না, তাও বাধ্য হয়ে যেতে হলো। কিন্তু নিকের উদ্দেশ্য ভালো ছিল না। নিক ডান্সের সুযোগে মিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিচ্ছিল, যা মিমের অস্বস্তি বাড়িয়ে দেয়। মিম নিককে সবার সামনে ধাক্কা দিয়ে চলে যায় হলরুম থেকে। এভাবে ধাক্কা খেয়ে নিক অনেকটা অপমান বোধ করল। মিম হলরুম থেকে বেরিয়ে অস্ত্র বিসর্জন করতে করতে করিডর ধরে এগোতে থাকে। হঠাৎ আমি এসে মিমকে টেনে বাগানের দিকে নিয়ে যাই। আমি মিমের অশ্রু জল দেখে জিজ্ঞাসা করলাম, এভাবে ছুটছিলে কেন, আর তোমার চোখে পানি কেন? মিম নিজের অশ্রু মুছে বলে, এমনি কিছু হয়নি। আমি নিষ্পাপ ভঙ্গিতে বললাম, তার মানে তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারোনি? মিম বলে, আরে না, আসলে তা নয়, আমি অন্য কারণে বিরক্ত বোধ করছি। বাই দ্য ওয়ে, তোমাকে তো আমি কোথাও দেখতে পেলাম না। এঙ্গেজমেন্টের সময় কোথায় ছিলে? আমি সর্বক্ষণের ন্যায় নিজেকে স্বাভাবিক রেখে বললাম, আমি তোমার আশেপাশে ছিলাম, তবে এঙ্গেজমেন্টের সময় তোমার ওই মায়াবী চোখ জোড়া যে শুধু আমাকে খুঁজছিল এটা আমি জানি। মিম আবার মিথ্যা বলার বৃথা চেষ্টা করে। নো ওয়ে, তোমার এরকম মনে হচ্ছে কেন যে আমি তোমাকেই খুঁজছিলাম? আমি এক নাগারে বলা শুরু করি, আমার পর্যবেক্ষণ দক্ষতা অনেক প্রখর। তাছাড়া তুমি তো এঙ্গেজমেন্টে খুশিও নাও, কারণ এঙ্গেজমেন্টের সময় তোমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, আর এখন সবার সম্মুখে তুমি নিককে ধাক্কা দিয়ে চলে এসেছো। তুমি আজকে যে সাহস দেখিয়েছো, এই সাহস যদি তুমি কিছু আগে দেখাতে, তাহলে হয়তো এরকম পরিস্থিতি তোমাকে কখনো পড়তে হতো না। মিম অসহায় ভঙ্গিতে বলে, এখন আর এসব বলে লাভ কি? যা হওয়ার হয়ে গেছে, এখন কিছুই করার নেই। আমি মিমকে আশ্বাস দিয়ে বললাম, কারণ তো অনেক কিছু আছে, কিন্তু সেটা পরে। আগে বলো, তুমি পার্টি ছেড়ে চলে এসেছো কেন? মিম অস্বস্তিকর সুরে বলে, আমার কাছে এসব পার্টি একদমই ভালো লাগে না। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এইসব পার্টিতে। আমি কিছু একটা ভেবে বললাম, ও বুঝলাম, আজকে তোমাকে আমি আসল পার্টি দেখাবো। আজকে রাতে তৈরি হয়ে থেকো, তোমাকে দেখাবো পার্টি কাকে বলে। মিম উচ্চুত কণ্ঠতে বলল, রাতে কেন, আর এই হোটেলে পার্টি কোথায় হয়? আমি মিমের হাত জোড়া আবদ্ধ করে জিজ্ঞাসা করি, আমাকে বিশ্বাস করো তো? মিম নরম সুরে বলে, হ্যাঁ করি। বিশ্বাস না করলে কি গতকাল রাতে আমি তোমাকে আমার পাস্ট লাইফ সম্পর্কে জানাতাম? আচ্ছা ঠিক আছে, রাতে রেডি থাকবো, তুমি নক দিলেই বেরিয়ে আসবো। আমি মিমকে এগিয়ে দিয়ে রাহুলের কাছে গেলাম। এতক্ষণ আমাদের মাঝে যা কথা হলো, কেউ একজন চুপি চুপি শুনছিল, আর সে আর কেউ নয়, বরং এই হোটেলের ম্যানেজার। আমার উপর তার শুরু থেকে নজর ছিল। আমি চলে গেলাম সোজা আমার রুমে। রাহুল আগে থেকে আমার জন্য অপেক্ষা করছিল। আমাকে দেখেই বলল, কি রে দোস্ত, তুই সারাদিন কোথায় থাকিস? তুই আমাকে এই হোটেলে ঘুরতে নিয়ে এসে এখন আমাকে রেখে ঘুরছিস। আমি রাহুলকে শান্ত করে বলি, আরে দোস্ত, রাগ করিস না, আজকে রাতে তোকে এই হোটেলের সব থেকে সুন্দর ইভেন্ট অর্থাৎ লাস্ট ক্লাস পার্টিতে নিয়ে যাব। আর বাই দ্য ওয়ে, আমি তোকে তোর হুবুবের সাথেও সাক্ষাৎ করে দেব। রাহুল বিস্মিত হয়ে বলল,
কি বলিস মামা, তুই তাহলে তলে তলে টেম্পো চালাস আর আমিও জানতেও পারলাম না। তা কে সেই ভাগ্যবতী মেয়ে যে আমার ভাবি হবে? লাস্ট ক্লাসের কোনো রুমে থাকে নাকি? এই হোটেলে কাজ করে? রাহুলের প্রশ্ন শুনে আমার মাথায় 404 ডিগ্রি গরম হয়ে গেল। আমি ধমক দিয়ে বললাম, হপ শালা, তোর ভাবনা যে নিচু লেভেলের তা তোকে দেখে বোঝা যায়। তোর ভাবি এই হোটেলে কাজ কেন করবে? তোর ভাবি তো রাজকুমারী রে, রাজকুমারী। এই হোটেলে ফার্স্ট ক্লাসে থাকে সে। আজকে যার এঙ্গেজমেন্ট হলো নিচের হল রুমে, সেই তোর ভাবি। রাহুল বিরক্তিকর ভাবে বলল, এই ভর দুপুরে বোকা বানানোর মানুষ আর পেলি না। আমি নিচে সরে বললাম, আমি সত্যি বলছি দোস্ত। রাহুল এবার রেগে গিয়ে বলল, তোর সত্যি তুই তোর কাছেই রাখ। আমার মনে হয় এই হোটেলে আসার পর তোর মাথা খারাপ হয়ে গেছে। আরে আমাদের মতো বস্তির ছেলেদের দিকে ফার্স্ট ক্লাসের কোনো মেয়ে তাকাবে না। মানছি তোর চেহারা অনেক ভালো, দেখতে কোনো রাজকুমারীর থেকে কম না, তাই বলে যার বিয়ে হবে 4 দিন পর তাকে নিয়ে স্বপ্ন দেখা একটু বেশি হয়ে যাচ্ছে না? তার থেকে বড় কথা, সেই মেয়ে কেন তোকে পাত্তা দিবে? আমি তো শুনেছি সেই মেয়ের বাপ নাকি এই দেশের টপ কোটিপতিদের মধ্যে একজন। আমি রাহুলকে স্বাভাবিকভাবে বললাম, দেখ দোস্ত, তোকে এখন বেশি কিছু বলতে পারবো না। তার সাথে যদি দেখা করতে চাস তাহলে রেডি হয়ে থাকবি। রাহুল আমার কথা শুনে শুধু মাথা নাড়ায়। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে এখন আমার কথায় বিশ্বাস করতেই পারছে না। তবে রাহুল এটাও ভালো করে জানে যে আমি কখনো তাকে মিথ্যা বলি না। রাত হয়ে গেছে কিছুক্ষণ আগে। বড়লোকদের আলাদার ঘরে দোলাল দুলালিরা ঘুমিয়ে যাচ্ছে, আর অন্যদিকে আমাদের মতো গরিব খেতরা সারাদিন পরিশ্রমের পর রাতে এক মুঠো আনন্দের জন্য বিভিন্ন কিছু করার চেষ্টা করে। আমি রাহুলকে নিচে হলরুমের পিছনে দাঁড়াতে বলে মিমকে আনতে গেলাম উপরে। সিঁড়ি বেয়ে উঠে পড়লাম উপরে, কিন্তু সিসিটিভি ক্যামেরাতে আমি ধরা পড়লেও সমস্যা নেই, কারণ কন্ট্রোল রুমের দায়িত্বে যারা আছে তাদের থাকার না থাকার সমানে কথা। আমি মিমের দরজায় 2 বার টোকা দিলাম। একটু পর মিম বেরিয়ে আসলো। মিম আমাকে দেখে বলল, আমি তো ভেবেছিলাম তুমি মজা করছো। যাই হোক, তুমি ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। আমি মিমকে আপদমস্তক পর্যবেক্ষণ করে বললাম, তুমি তো রেডি আছো, তাহলে আর কি রেডি হবে? মিম নিজের জামার দিকে তাকিয়ে বলে, আরে আমরা একটা পার্টিতে যাব, আমি এই নর্মাল ড্রেস পরে গেলে সবাই কি ভাববে? আর তুমিও এরকম পুরান ড্রেস কেন পরেছো? আমি নিজের কপালে চাপড়ে বললাম, ও মোর খোদা, এই মেয়েকে আমি কেমনে বুঝাবো? মিম, আমরা এখন যে জায়গায় যাব সেখানে তুমি ফার্স্ট ক্লাসের, কারণ সাধারণ মানুষেরাই প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে। মিম আমার কথায় কিছু বুঝলো কিনা জানি না, তবে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে কনফিউজড। আমি মিমকে সিঁড়ির বদলে লিফটের কাছে নিয়ে গেলাম। আমরা লিফটের দিকে যাচ্ছি দেখে মিম বিচলিত হয়ে বলে, আরে তুমি কি করছো? লিফটম্যান তোমাকে দেখলে রিপোর্ট করবে, আর তাছাড়া আমাদের ছবি সিসিটিভি ক্যামেরার ফুটেজে বন্দী হয়ে যাবে। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আরে এই হোটেলে সকল স্টাফের হলো কামচো, তুমি শুধু দেখে যাও। আমি মিমকে নিয়ে লিফটের ভিতরে চলে গেলাম। সেখানে লিফটম্যান আগে থেকে নাক ঢেকে ঘুমাচ্ছিল। আমরা লিফট ব্যবহার করে নিচে নেমে গেলাম। তারপর মিমকে হোটেলের পিছনের দিকটা নিয়ে গেলাম। সেখানে রাহুল আগে থেকে উপস্থিত ছিল। রাহুল মিমকে দেখেই চিনতে পেরেছে, কারণ মিম আর নিকের বিয়ের ব্যানার লাস্ট ক্লাস থেকে ফার্স্ট ক্লাসের সব করিডোর লাগানো আছে। আমি মিমের সাথে রাহুলের পরিচয় করে দিলাম। মিম, এ হলো আমার বেস্ট ফ্রেন্ড রাহুল, আর রাহুল এ হলো মিম, যার কথা তোকে বলেছিলাম। রাহুল বিস্মিত কণ্ঠে বলল, আমার বিশ্বাস হচ্ছে না বন্ধু, তুই তো পুরোই ফাটিয়ে দিয়েছিস। তোর জন্য আমাদের বস্তিবাসীদের বুক আজ গর্বে অনেক উঁচু হয়ে গেল। রাহুলের উদ্ভব কথা মিমের বোধগম্য হলো না। আমি রাহুলকে থামিয়ে বললাম, তোর কথা শেষ হলে চল, তুই তো আগে থেকে যাসনি, তাই দ্রুত চল। আমি রাহুল আর মিম হোটেলের পিছনে বাগান পেরিয়ে সেই হলরুমে পৌঁছে গেলাম। সেখানে প্রবেশ করার পর রাহুল আর মিম বড় বড় চোখ করে এদিক ওদিক তাকাচ্ছে। আমি এখানে আগেও এসেছি, তাই আমার আশ্চর্য হওয়ার তেমন কিছুই নেই। আগের মতো সব বয়সীর লোকের ডান্স ফ্লোরে নাচছে, কেউ কেউ মদ্যপান করছে, আর কেউ কেউ মেয়ে পটানোর ধান্দায় আছে। আমি রাহুলের গায়ে ধীরে ধীরে বললাম, রাহুল, তাহলে ঘুরে ফিরে দেখে নে জায়গাটা, আর কাউকে পছন্দ হলে সরাসরি প্রপোজ করে ফেলবি, কারণ দেরি করলেই সর্বনাশ। আমার কথার মানে বুঝতে পেরে রাহুল ভিতরে চলে গেল। মিম বিস্মিত কণ্ঠে বলল, আমি সত্যি এরকম পার্টি জীবনে দেখিনি। আমি তো আজ পর্যন্ত সেই বোরিং পার্টি অ্যাটেন্ড করে এসেছি। আমি একটা মুচকি হাসি দিয়ে বলি, তাহলে চলো আজকে তোমাকে পার্টির আসল মজা দেখাই। আমি মিমের হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে গেলাম। সেখানে সবাই একে অপরের সাথে নাচছে, আবার কিছু সময় পর পর নিজেদের ইচ্ছায় ডান পার্টনার চেঞ্জ করে ফেলছে। আমি মিমের সাথে গানের তাল নাচা শুরু করলাম। মিম প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলেও পরে আমার সাথে তাল মিলে নাচা শুরু করলো। একটু পর আমরা আমাদের পার্টনার চেঞ্জ করে ফেললাম। মিম নাচা শুরু করলো একজন বৃদ্ধ লোকের সাথে,
আর আমি নাচতে শুরু করলাম একটা বাচ্চা মেয়ের সাথে, যার বয়স 8 থেকে 10 বছর। অনেকক্ষণ নাচার পর আমরা আবার নিজেদের পার্টনার কাছে চলে এলাম। আমি মিমকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে। মিম খুশি হয়ে উত্তর দেয়, দারুণ। আমি নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেলাম। তারপর দুজন চেয়ারে বসে পড়লাম। মিম আমার প্রশংসা করে বলে, তুমি দারুণ নাচো। আমিও বললাম, তুমি ভালো নাচতে পারো। আমার একথা বলার পর দেখি আমার সাথে যে ছোট্ট মেয়েটা নেচেছিল সে মুখ ফুলে আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, আরে না না, এই পার্টিতে সব থেকে ভালো নাচতে পারে আমার সাথে যে কিউট মেয়েটি নেচেছিল সে। আমার মুখ থেকে প্রশংসা শুনে মেয়েটি আমাকে ভাইয়া বলে জড়িয়ে ধরল। মিম বুঝতে পারে ব্যাপারটা। মেয়েটি চলে যাওয়ার পর মিম বলে, সত্যি বলতে আজকের পার্টি আমি অনেক এনজয় করেছি। কেন যে আমি এইরকম নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করিনি। আমি বাস্তবিক প্রেক্ষাপট তুলে ধরলাম। আমাদের মন বড়ই অদ্ভুত জিনিস। তোমার মতো যারা নিষ্পাপ শুধু তাদের মনে একটা কথা আসবে। আমাদের কথা বলতে বলে একজন ওয়েটার 2 গ্লাস ওয়াইন নিয়ে আসলো। মিম এতটা ক্লান্ত হয়ে গেছিল যে সে ওয়াইনকে পানি মনে করে পান করে ফেলল। আমি হাত নাড়িয়ে নিষেধ করে বললাম, আরে মিম, এটা তো ওয়াইন। আমার কথা শেষ না হতে মিম পুরো গ্লাস খালি করে ফেলে। মিমের হাবভাব দেখে বোঝাচ্ছে সে ধীরে ধীরে মাতাল হয়ে যাচ্ছে। আমি পরিস্থিতি কিছুটা আজ করতে পেরে বললাম, মিম, আমার মনে হয় এখন আমাদের ফিরে যাওয়া উচিত। এমনিতে অনেক রাত হয়েছে, তার উপর তুমি মাতাল হয়ে যাচ্ছ। আমি মিমের সাথে হাঁটা শুরু করলাম। মিম একটু পর আমার গায়ে হেলে পড়লো। আমি মিমকে আমার কাঁধে ভর করে নিয়ে যাচ্ছি। মিম মাতাল কণ্ঠে বলতে থাকে, রাকিব, তুমি এত ভালো কেন? তুমি জানো আজ পর্যন্ত আমি কারোর সাথে এভাবে মন খুলে সময় কাটাইনি। তুমি আজ পর্যন্ত আমার সব থেকে ভালো বন্ধু। আমি তাচ্ছিল্যের সুরে বললাম, বন্ধু কে হতে চাই? আমি তোমার লাইফ লাইন হতে চাই। মিম আমার কথা শুনে প্যালপ্যাল করে তাকিয়ে আছে। হয়তো তার এতটাও নেশা হয়নি। সে বলে, নেশা আমি করেছি, কিন্তু আমার মনে হচ্ছে মাতাল তুমি হয়েছো। আমরা হাঁটতে হাঁটতে মিমের রুমের সামনে চলে আসলাম। মিম রুমের দরজা খুলে মিমকে বিছানায় বসালাম। তারপর স্বাভাবিকভাবে বললাম, আমি মাতাল হইনি মিম, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি জানি তোমাকে ভালোবাসার মতো কোনো যোগ্যতা আমার নেই, তবুও আমি তোমাকে ভালোবেসে যাব। হয়তো আমার ভালোবাসা সারা জীবন একতরফা থেকে যাবে, কিন্তু তাতে আমার কোনো কিছু যায় আসে না। মিম আমার কথা মনোযোগ দিয়ে শুনছে কিনা জানি না। মিম শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি আবারও স্বাভাবিক ভঙ্গিতে বলি, তুমি এখন হুঁশে নেই, তাই ঘুমিয়ে পড়ো। আমি মিমের রুম থেকে বেরিয়ে গেলাম। মিম বিছানায় শুয়ে পড়লো। সে চোখ বন্ধ করে শুধু একটা মুচকি হাসি দিল। এই হাসির মানে একমাত্র সেই জানে। সকাল হতেই ম্যানেজার নিকের কাছে চলে গেল। নিক ম্যানেজারকে দেখা মাত্র জিজ্ঞাসা করলো, কি হলো ম্যানেজার সাহেব, আপনি হঠাৎ এত সকালে আমার কাছে? ম্যানেজার নিচে শুনে বলল, স্যার, আপনার আগোচরে অনেক কিছু হয়ে যাচ্ছে যা আপনার জানা জরুরি। কি খবর আছে আপনার কাছে যা আমি জানি না? খবরটা আপনার হবু স্ত্রীর ব্যাপারে। মিমের ব্যাপারে? কি খবর? ম্যানেজার নিকের কথা উত্তর না দিয়ে উসখুস করতে থাকে। নিক ব্যাপারটা বুঝতে পেরে বলে, চিন্তা করবেন না, খবরটা কাজের হলে আপনার পকেট ভরে যাবে। ম্যানেজার খুশি হয়ে বলে, তাহলে শুনুন, আপনার হবু স্ত্রী সেই লাস্ট ক্লাসের ক্ষেত রাকিবের সাথে ঘোরাফেরা করছে, এমনকি গতকাল মধ্যরাত পর্যন্ত রাকিবের সাথে ছিল। নিক ভ্রু কুঁচকায় আর বলে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? ম্যানেজার তার মোবাইল বের করে একটা ফুটেজ দেখায় নিককে। সেই ফুটেজে মিমের সাথে আমার নাচার দৃশ্য দেখা যাচ্ছে। আসলে গতকাল রাতে যখন আমরা হোটেল রুমে গিয়েছিলাম তখন ম্যানেজার আমার পিছু নিয়েছিল, আর তখন সকল দৃশ্য ক্যামেরা বন্দী করে ফেলে। কিন্তু ম্যানেজার আমাদের থেকে দূরে দাঁড়িয়ে থাকায় আমাদের কথা শুনতে পারেনি। নিক ফুটেজ দেখে অনেক রেগে গেল। সে দ্রুত নিজের রুম থেকে বেরিয়ে মিমের রুমে চলে গেল। মিমের রুম খোলা থাকায় সে হুট করে ঢুকে পড়ে। এই সময় নিককে রাগান্বিত দেখে মিম ভয় পেয়ে গেল। নিক মিমের সামনে গিয়ে তার হাত দেয়ালে চেপে ধরে। মিম ভীতিত কণ্ঠে বলে, এ কি করছেন? আমার হাতে ব্যথা পাচ্ছি। এখন তো ব্যথা পাবে, অথচ রাত বিরাতে পরপুরুষের সাথে ডলাডলি করতে লজ্জা লাগে না? মিম কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ তার মাথায় আমার বলা কথাগুলো এসে পড়লো। আমি তাকে বলেছিলাম সবসময় নির্ভয় থাকতে। আমি মিমকে একসময় নিককে বিয়ে করতে নিষেধ করেছিলাম। মিম নিজেকে সামনে স্বাভাবিক ভঙ্গিতেই বলে, আমি যাই করি না কেন তাতে আপনার কি? নিক আরো ক্ষুব্ধ হয়ে যায়। সে বলল, আমার কি মানে? আমি তোমার হবু স্বামী। মিম তাচ্ছিল্য সুরে বলে, স্বামী? মাই ফুট। আমার সাথে রাকিবের সম্পর্ক হলো পবিত্র, অন্তত সে আমাকে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করে না। আর আপনি আমার বোনের সাথেই অপবিত্র সম্পর্ক করেছেন। মিমের কথা শুনে নিক মিমের হাত মুক্ত করে ফেলে। তারপর মিমের রুম থেকে চলে যায়। নিক সোজা মিমের বাবা মার কাছে যায়।
মিসেস জনসন নিককে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে নিক, এত সকালে এখানে? নিক বলে, আমি মিমের ব্যাপারে কিছু বলতে চাই। মিমের হাবভাব আমার ভালো ঠেকছে না। মিম সে লাস্ট ক্লাসে খ্যাচলে রাকিবের সাথে ঘোরাফেরা করে, তাই আমার মতে মিমের সাথে আমার বিয়ে খুব তাড়াতাড়ি হওয়া উচিত। মিসেস জনসন বলে, তোমাদের বিয়ে আর ঠিক 3 দিন পরেই হবে, তবে তার আগে তুমি নিজেই সেই খ্যাত ছেলের ব্যবস্থা করো। নিক নিজের মতো প্ল্যান করতে থাকে, আর অন্যদিকে আমি ঘুম থেকে উঠে দেখি রাহুল উদাস মনে বসে আছে। আমি রাহুলকে জিজ্ঞাসা করলাম, কিরে এভাবে দেবদাসের মতো মন করে বসে আছিস কেন? আর রাহুল উদাস ভঙ্গিতে বলে, তুই ঠিকই বলেছিস দেবদাস, গতকাল রাতে একটা মনের মতো মেয়েকে খুঁজে পেলাম, কিন্তু সেও আমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে গেল। আমি রাহুলকে সান্ত্বনা দিয়ে বলি, আরে চিন্তা করিস না দোস্ত, তোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকবে। আমি রাহুলকে সান্ত্বনা দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। ফার্স্ট ক্লাস এরিয়ায় প্রবেশ করবো, তখন আমার সামনে নিক চলে আসলো। কোথায় যাচ্ছিস? তা আপনাকে কেন বলবো? আর আপনি আমার পথ আটকে কেন দাঁড়িয়ে আছেন? তুই হলি লাস্ট ক্লাসের খেত ছেলে, আর আমি হলাম এই দেশের একজন ইউথ আইকন। তোর সাহস কিভাবে হয় আমার বউর দিকে নজর দেওয়ার? মিস্টার নিক, আপনার কথা ভুল হচ্ছে। মিম আপনার বউ না, হবু বউ। সে এখন আপনার স্ত্রী হয়নি। মিমের সাথে আমার বিয়ে হতে মাত্র 3 দিন বাকি। আগে দেখেন বিয়ে হয় কিনা। কে আটকাবে বিয়ে? তুই? আমি উত্তর দিলাম, যদি বলে হয় আমি আটকাবো। নিক ভুরু কুচকে বলে, কে আটকাবে বিয়ে? তুই? তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আজকেই প্রথম আমি কোনো বস্তি ছেলের সাথে চ্যালেঞ্জ করেছি। যদি ব্যাপারটা আমার হবু বউয়ের না হতো, তাহলে তোর মতো খ্যাত ছেলেরা আমার সাথে দেখা করার জন্য মাসের পর মাস অপেক্ষা করে। আমি খানিকটা উঁচু গলায় বললাম, ও হ্যাঁ মিস্টার বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে, আমার কোনো শখ নেই আপনার মতো লোকের সাথে চ্যালেঞ্জ করার। ব্যাপারটা যদি আমার ভালোবাসা না হতো, তাহলে আপনার মতো লোককে আমি পায়ের তলায় রাখি। আর কি বলেন বউ? আর যে লোক নিজের হবু বউয়ের সৎ বোনের সাথে বেড শেয়ার করে, সেই লোকের মুখে বউ শব্দটা বেমানান লাগে। নিক এবার ভীষণ চটে গেল। সে বলল, হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দিস? তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস? আমি তাচ্ছিল্যে সুরে বললাম, নিজের নাম ভুলে গেলে নিজের মায়ের কাছে জিজ্ঞাসা কর তোর পরিচয় কি। এখন আমার সামনে থেকে সর, আমার জানেমান আমার জন্য অপেক্ষা করছে। আমি নিককে সাইড করে উপরে চলে আসলাম। মিমের রুমের সামনে গিয়ে মিমকে দেখতে পেলাম না। ছাদে গিয়ে দেখি সেখানে মিম আর তার পুরো পরিবার বসে গল্প করছে, কিন্তু মিমের মন বিষণ্ণ হচ্ছে। আমাকে দেখতে পেয়ে মিমের চোখে মুখে হাসির রেখা ফুটে উঠলো, কিন্তু মিমের মায়ের মুখে রাগের ছাপ ফুটে ওঠে। সেখানে হোটেল ম্যানেজার এসে উপস্থিত হলেন। তিনি আমাকে দেখা মাত্র ওই টেলিভিশনে জ্বলে উঠলেন, তবে সেটা উনি তার মনে চেপে ধরলেন। ম্যানেজার নিজেকে সংযত রেখে বলেন, আমি আপনাদের একটা খবর দিতে এসেছিলাম। আমাদের এই হোটেলের মালিক মিস্টার জ্যাক আগামী পরশু এই হোটেলে উপস্থিত হবেন। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের অনুরোধে তিনি উপস্থিত হবেন। মিসেস জনসন প্রফুল্লিত কণ্ঠে বললেন, এটা তো অনেক ভালো খবর। তিনি আসলে আমার দ্বিতীয় মেয়ের সাথে তার নাতনির বিয়ের কথাও ঠিক করে ফেলবো। মিস্টার জনসন আর চোখে তাকিয়ে বলে, আগে তো দেখো উনার নাতির তোমার মেয়েকে পছন্দ হয় কিনা। ম্যানেজার বললেন, মিস্টার জ্যাকের নাতি তার সাথে আসবে কিনা জানি না, কারণ আজ পর্যন্ত আমিও তাকে দেখিনি। তিনি সবসময় তার নাতিকে সবার আড়ালে লুকিয়ে রেখেছেন। তার শত্রুত্ব অভাব নেই, তবে তিনি জানিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যে তার নাতিকে তার সব ব্যবসা বুঝিয়ে দিবেন। মিসেস জনসন আরো প্রফুল্লিত হয়ে বলে, এটা তো আরো ভালো খবর। ওনারা কথা বলছে, এই সুযোগে আমি সরে গিয়ে মিমকে ইশারা দিয়ে বাগানের পিছনে আসতে বললাম। মিম প্রথমে মানা করলেও পরে এসে পড়ে। মিম আমার কাছে আসতে জিজ্ঞাসা করলো, কি হলো, এভাবে কেন ডাকলে? গতকালের পার্টি কেমন লেগেছে? অনেক আনন্দ করেছি, তবে নিক কিভাবে যেন সব জেনে গিয়েছে। হ্যাঁ, সে আমাকে হুমকি দিয়েছে তোমার থেকে দূরে থাকতে। নিক অনেক ডেঞ্জারাস। আমার মতে তুমি আমার থেকে দূরে থাকলে ভালো থাকবে। তোমার থেকে দূরে থেকে আমি কখনো ভালো থাকবো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কথা শুনে মিম বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। মিম প্রশ্ন করলো, তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো এসব? আমি স্বাভাবিক ভঙ্গিতেই বললাম, মিম আমি তোমাকে গতকাল রাতেও বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। তুমি এতটাও নেশা করনি যে আমার কথা মনে রাখতে পারোনি। তুমি একমাত্র আমার ফিলিং বুঝতে পারো। মিম উদাসী কণ্ঠে বলল, এইসব বলে কোনো লাভ নেই রাকিব। তোমার সাথে সময় কাটাতে আমারও ভালো লাগে,
কিন্তু ভালোবাসা অনেক দূরে। আমি তোমাকে নিজের জীবনের সব থেকে ভালো বন্ধু মনে করি। আমি নরম কণ্ঠে বললাম, মিম, আমি তো বন্ধুত্ব চাই না, আমি তো আরো কিছু চাই। এ আর সম্ভব নয়। এই বলে মিম সেখান থেকে চলে গেল। মিমকে পিছন থেকে চিৎকার দিয়ে বললাম, তুমি যাই বলো না কেন, আমি জানি তোমার মনে শুধু আমি আছি। আমি আজ রাত 9টায় এই ছাদে আসবো। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি আসবে, আর যদি না আসো তাহলে আমার চেহারা আর কোনোদিন তুমি দেখতে পাবে না। মিম না শোনার ভান করে চলে গেল। কতদিন আমাকে এড়িয়ে চলে যাবে? একদিন তোমাকে আমার কাছে আসতে হবে। কথাগুলো মনের মধ্যে বলে আমি ছাদ থেকে নেমে গেলাম। মিম নিজের রুমে চলে গেল। আমি করিডোর ধরে নেমে সোজা আমার রুমে চলে গেলাম। রাত 9:05। আমি ছাদে এসেছি আরো আগে, কিন্তু মিমের কোনো পাত্তা নেই। আকাশে মেঘ জমেছে, মনে হচ্ছে একটু পর আকাশ বৃষ্টি ছেড়ে দেবে। দেখতে দেখতে আরো 10 মিনিট পার হয়ে গেল। সাথে সাথে আকাশ বেয়ে বৃষ্টি নামা শুরু করলো। আমার মনে হচ্ছে মিম আর আসবে না, হয়তো সে আমাকে শুধু একজন ভালো বন্ধু হিসেবে দেখতো। আমার আজ খুব কষ্ট হচ্ছে। আমি ছাদের দেওয়াল ঘেঁষে আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বললাম, হে বৃষ্টির পানি, আমার উপর না বর্ষে মিমের উপর বর্ষিত হও। তাকে গিয়ে বলো আমি যে তাকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবই না। তাকে গিয়ে বোঝাও সেও আমাকে ছাড়া বাঁচবে না। আমার কথাগুলো বলার সময় আমার চোখ বেয়ে শুধু পানি পড়ছিল। আজ হয়তো আকাশও আমার সাথে কাছে। হঠাৎ আমি আমার কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। পিছনে ঘুরে দেখি মিম দাঁড়িয়ে আছে, তার চোখেও অশ্রু টলমল করছে। তবে এটা বৃষ্টির পানি নাকি কান্নার পানি তা বোঝা মুশকিল। মিম অশ্রুমাখা নয়নে আমার দিকে তাকিয়ে বলে, তুমি কাঁদছিলে? আমি বাম হাতের উল্টো পাশ দিয়ে নিজের চোখ মুছে বললাম, আমি কেন কাঁদবো, আর কার জন্য বা কাঁদবো? তুমি এখানে কেন এসেছো? বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, তাই রুমে চলে যাও। মিম পূর্বের ভঙ্গিতে বলে, তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি মাথা নেড়ে হ্যাঁ বলে সম্মতি জানালাম। জানো রাকিব, আমি না প্রায় স্বপ্ন দেখি যে আমার জন্য একটা রাজকুমার অপেক্ষা করছে, যে আমাকে সব কিছু উপেক্ষা করে তার সাথে করে নিয়ে যাবে। তবে আমার স্বপ্নের রাজকুমারটা মনের দিক দিয়ে রাজকুমার হবে, কিন্তু পরিস্থিতি তো আজ আমাদের সাথে খেলা করছে। পরশু আমার বিয়ে। তুমি চাইলে আমরা পালিয়ে যেতে পারি। কথাটা বলে মিম চলে যেতে লাগলো, কিন্তু আমি মিমের হাত ধরে টেনে আমার বুকের সাথে মিশিয়ে ফেললাম। মিম আমার কাছ থেকে ছুটতে চাইলো, আমি চেপে ধরে রেখেছি। মিম নিজেকে ছাড়তে না পেরে বলল, রাকিব কি করছো, আমাকে ছাড়ো। আমি মিমকে ছেড়ে দিয়ে বললাম, তুমি আমাকে একবার বলো যে আমাকে ভালোবাসো, তারপর আমি তোমার বিয়ে ভাঙতে সাহায্য করব। মিম আমার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে মেনে নিলেও আমার পরিবার কি মেনে নেবে? আমি মিমকে বললাম, কে কি মানবে তা জানি না, শুধু তুমি বলো তুমি কি আমাকে ভালোবাসো কিনা। মিম কিছু না বলে মাথা নেড়ে হ্যাঁ বোধ সম্মতি দিল। মিম লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আমি আকাশের দিকে তাকালাম, এখনো আকাশ আমাদের সাথে রোমান্টিক। আমি মিমকে জড়িয়ে ধরলাম, মিম আমাকে জড়িয়ে ধরেছে। আমি মিমকে ছেড়ে দিয়ে আমার ঠোঁটজোড়া মিমের ঠোঁটজোড়া আবদ্ধ করে ফেললাম। মিমও আমার সাথে তাল মিলাচ্ছে। আজ মিমের ঠোঁটের নেশায় পড়ে গেলাম। মিমকে ছাড়তে মন চাচ্ছে না। প্রায় 10 মিনিট পর মিমকে ছেড়ে দিলাম। মিম আমার দিকে কেমন একটা চাউনিতে তাকিয়ে আছে। আমি মিমকে কোলে তুলে নিলাম, তারপর ছাদ থেকে নেমে করিডোর ধরে এগোতে থাকি। একটু পর মিমের সামনে পৌঁছে গেলাম। দরজা খুলে মিমকে বিছানায় শুয়ে দিলাম। আমি মিমকে বিছানায় রেখে চলে যাবো এমন সময় মিম আমাকে টান দিয়ে তার উপরে ফেলে দেয়। তারপর জোরপূর্বক মিম আবার আমাকে কিস করতে শুরু করলো। মিমের মতলব ভালো ঠেকছে না, তাই মিমকে ছেড়ে দিলাম। আমি ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখা ফুটিয়ে বলি, এত রোমান্টিক হওয়া ভালো না বিয়ের আগে। বিয়ের পর্যন্ত অপেক্ষা করো, তোমার পুরো ড্রেস ভিজে গেছে, তাই চেঞ্জ করে ফেলো, না হলে ঠান্ডা লেগে যাবে। আমি চলে যেতে লাগলাম এমন সময় মিম আমার সামনে এসে বলল। আমি ভুরু কুচকে জিজ্ঞাসা করলাম, আমার পথ কেন আটকালে? মিমও আমার মতো বাঁকা এসে বলল, তুমি না বলে ড্রেস চেঞ্জ করে নিতে। এই বলে মিম নিজের ড্রেস খুলতে থাকে। আমি পিছনে ঘুরে দাঁড়ালাম। মিম তার পুরো ড্রেস খুলে নগ্ন হয়ে যায়। তারপর আমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে। আমি নিজেকে সংযত রাখার চেষ্টা করি। মিম আমাকে সেডিউস করতে চাইছে। আমি নিজেকে কোনো মতো সামলে বললাম, মিম থামো প্লিজ, না হলে আমি নিজেকে আটকাতে পারবো না। এই বলে আমি মিমের গায়ে কাপড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। মিম একটা প্রশান্তির হাসি দিয়ে নিজের জামা পরে নিল। মিম টাওয়েল দিয়ে নিজের চুল মুছছে, তখন রুমের দরজায় কেউ নক করে। মিম বুঝলো আমি এসেছি, হয়তো আমি তাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। মিম দরজা খুলে তার আশেপাশে যাকে দেখে তাকে সে কখনো আশা করেনি। আর মাত্র 2 দিন সময় আছে মিমের বিয়ে আটকানো।
এই দুদিনে কিছু করতে না পারলে হয়তো মিম আমার থেকে অনেক দূরে চলে যায়। এখন থেকে পুরো হোটেল সাজানো শুরু হয়ে গেছে। 10 তলা বিশিষ্ট এই হোটেলের প্রথম তলা থেকে ছাদ পর্যন্ত সবকিছু সাজানোর কাজ শুরু হয়ে গেছে। আমি আর রাহুল সকালে নাস্তা খেয়ে নিচতলার হলরুমে বসে আছি। এখানে বসে জানতে পারলাম নিচতলার বাগানের পাশেই একটা বিশাল বিলাসবহুল গির্জায় মিমের বিয়ে হবে। আসলে মিস্টার জ্যাক সব ধর্মকেই শ্রদ্ধা করে, তাই তিনি তার হোটেলে সব ধর্মের প্রার্থনালয় গড়ে তুলেছেন। মিস্টার জ্যাক নিজেও মুসলমান, তবে এদেশে থাকতে থাকতে তার নামেও পরিবর্তন চলে এসেছে। মিম মুসলমান হওয়া সত্ত্বেও তাকে খ্রিস্টান পদ্ধতিতে বিয়ে করতে হবে, কারণ নিক খ্রিস্টান। আর নিকের কথা মতোই সবাই চলছে। আজকে থেকে পুরো হোটেল সাজানো হচ্ছে, আর তারও একটা কারণ আছে। আর তা হলো আজকে হোটেলে বহুদিন পর এই হোটেলের মালিক মিস্টার জ্যাক আসবে। আর তিনি নাকি অনেকদিনের অসুস্থতা কাটিয়ে গতকালই সুস্থ হয়েছেন, তাই ওনার সুস্থতা উপলক্ষে এই হোটেল ছাদে একটা ছোটখাটো অনুষ্ঠান হবে। তবে রাহুলের মতে বড় লোকদের ছোটখাটো অনুষ্ঠান আমাদের মতো বস্তির ছেলেদের জন্য অনেক বড় অনুষ্ঠান। রাহুলের কথাও ফেলে দেওয়ার মতো না। রাহুল বলল, শুনেছিস বন্ধু, মিস্টার জ্যাক আজকে আসবেন বলে আজ সবাই অনেক খুশি। ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস সবাই অনেক খুশি, কারণ তিনি কাউকে গরিব বলে অবহেলিত করেন না। এমনকি আজকে যে পার্টি হবে সেখানে ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাসের সব লোক আসতে পারবেন। আমি উত্তেজিত হয়ে বললাম, তাহলে এটা তো অনেক ভালো খবর। আজকে তুইও আমার সাথে পার্টিতে যেতে পারবি। রাহুল আমার ন্যায় বলল, হ্যাঁ রে, আজকে আমিও এনজয় করতে পারবো বড় লোকদের পার্টি। আমি একটু হেসে বললাম, হয়তো আমার মতো তুইও সেখানে কোনো বড় লোকের মেয়েকে পেয়ে যাবি। রাহুল বলল, ধুর, তুইও দেখে আমার সাথে মজা নিচ্ছিস। আচ্ছা তুই আমাকে এটা বল, আগে তুই কিভাবে মিম ভাবিকে বিয়ে করবি? কারণ পরশুদিন মিম ভাবির সাথে ওই বদমাস নিকের বিয়ে হতে চলেছে। আমি স্বাভাবিকভাবে উত্তর দিলাম, আমিও তাই ভাবছি রে বন্ধু। দেখি মিমের সাথে কথা বলে কোনো পথ বের করতে পারি কিনা। এমন সময় দেখলাম মিম তার বাবা মায়ের সাথে যাচ্ছে। আমি মিমকে ইশারায় আমাদের কাছে আসতে বললাম, কিন্তু সে আমাকে দেখেও না দেখার বান করে চলে গেল। এতে আমি ভীষণ দুঃখ পেলাম। রাহুল আমাকে আশ্বাস দিয়ে বলে, আরে দোস্ত, দুঃখ পাবি না, মিম ভাবি তার বাবা মায়ের সাথে আছে, তাই সে কিভাবে আসবে এখানে? তুইও ওনার উপস্থিতি একবার বোঝার চেষ্টা কর। আমি রাহুলের কথা একমত হলাম। একটু পর থেকে সবাই বাহির দিকে ছুটেছে। নিকো, ম্যানেজার সহ হোটেলের সবাই বাহির দিকে ছুটছে। রাহুল প্রশ্ন করলো, দোস্ত বাইরে কি হচ্ছে? জানি না, চল গিয়ে দেখি। আমি রাহুল বাইরে গেলাম। সেখানে গিয়ে দেখি হোটেলের দরজার সামনে ফার্স্ট ক্লাস ও লাস্ট ক্লাসের লোকেরা দুই পাশে বিভক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমরাও লাস্ট ক্লাসের লাইনে দাঁড়ালাম। আমার সামনে অপর পাশে মিমো তার পরিবার দাঁড়িয়ে আছে। মিম আমাকে দেখে মাথা নিচু করে ফেললো। হয়তো গতকালের রাতের কথা ভেবে সে লজ্জা বোধ করছে। একটু পর হোটেলের সামনে একটা রোলস রয়েস গাড়ি এসে থামলো। এই গাড়িতে সাধারণত মিলিয়নরাই চড়ে, কারণ বাংলাদেশে এই গাড়ির দাম 5 কোটি টাকার উপরে। তবে এই গাড়ি বাংলাদেশের রাস্তার জন্য না। এই গাড়ি বাংলাদেশে আনতে হলে গাড়ির মালিককে আলাদা 10 কোটি টাকার মতো খরচ করতে হবে। তাই আমার মতে এটা বিলিয়নারদের গাড়ি। গাড়ি থেকে একজন 60 বছর বয়স্ক লোক নামলো। ওনাকে দেখেই বুঝতে পেলাম ইনি মিস্টার জ্যাক। এনার বয়স হয় ইনি এতদিন অসুস্থ ছিলেন, তবে এখন তিনি সুস্থ। তবে কতদিন সুস্থ থাকবেন তা অজানা। হোটেলের ম্যানেজার মিস্টার জ্যাকের সামনে গিয়ে ওনাকে ফুল দিয়ে সুস্থতার শুভেচ্ছা জানায়। তারপর মিস্টার জনসন ওনাকে উইশ করলেন। তিনি লাস্ট ক্লাস অর্থাৎ আমাদের দিকে ঘুরে হাসি মুখে হাত নাড়িয়ে সবাইকে নিজের সুস্থতার কথা জানিয়ে দিলেন। অতঃপর তিনি হোটেলের ভিতরে চলে গেলেন। উনি নাকি আগামী 3-4 দিন এই হোটেলে থাকবেন, তাই ওনার জন্য 10ম তলায় স্পেশাল রুম তৈরি করা হয়েছে। সন্ধ্যা হতেই পার্টির রেশ নেমে গেল। গরিব থেকে বড় লোক সবাই আনন্দ করছে ছাদে, আর আমরা এখন রুমে বসে আছি। আমি নিজের ধৈর্য হারিয়ে বললাম, কি রে দোস্ত, আর কতক্ষণ? পার্টি শুরু হয়ে গেছে আর তুই এখনো মেয়েদের মতো সাজগোজ করতে দেরি করছিস। রাহুল রেডি হতে বল। আরে দোস্ত, এত খেপেছিস কেন? আমি আজ প্রথম বড় লোকদের পার্টিতে যাব, তাই সেখানে গিয়ে যদি কোনো রূপসী মেয়েকে পটাতে পারি তাহলে আমার কপাল খুলে যাবে মনে কর। আর তাই একটু বড় লোকদের মতো সাজগোজ করছি। এই দেখ, একটা স্যুট বুট ভাড়া করেছি আজকে রাতের জন্য। আমি রাহুলকে তাড়া দিয়ে বললাম, তোকে দেখতে পুরো রাজকুমার মনে হচ্ছে। এখন দ্রুত চল, নাহলে পরে অনেক দেরি হয়ে যাবে। আমি আর রাহুল লিফটের মাধ্যমে ছাদে চলে গেলাম। আজকে মিস্টার জ্যাক থাকায় লিফট যে কেউ ব্যবহার করতে পারে। ছাদে আজকে অনেক মানুষ হয়েছে। পুরো ছাদ জুড়ে শুধু মানুষ আর মানুষ। পুরো হোটেলের মানুষ এই ছাদে। কেউ না দেখে বিশ্বাস করতে পারবে না যে এই ছাদ এত বড়। আমার চোখ শুধু মিমকেই খুঁজছে। একটু খুঁজতে মিমকে পেয়ে গেলাম। মিমকে দেখে আজ আরো রূপসী মনে হচ্ছে।
মিম একাই দাঁড়িয়ে আছে, এটাই সুযোগ। রাহুল মেয়ে পড়াতে ব্যস্ত। আমি মিমের কাছে যেতে মিম আমাকে ইগনোর করে তার বাবা মায়ের কাছে চলে গেল। কি হলো ব্যাপারটা? মিম আমাকে এভাবে অ্যাভয়েড করছে কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। মিমের সাথে কথা বলে ব্যাপারটা জানতে হবে। আমি মনে মনে কথাগুলো বললাম। আশেপাশে চোখ বোলাতেই নিককে দেখলাম। সে আমাকে দেখে একটা বাঁকা হাসি দিল। একটু পর মিস্টার জ্যাক আসলো। মিম ও নিকের পরিবার সহ ম্যানেজার ও মিস্টার জ্যাকের কাছে গেল। তারা কিছু নিয়ে কথা বলছে। আমি কারো কথা হারিয়ে পেতে শুনি না, তবে তাদের কথা শোনার জন্য আমি অনেক আগ্রহী। তাই ভিড়ের সাথে মিশে গিয়ে তাদের কথাগুলো শুনতে লাগলাম। তখন মিস্টার জনসন বললেন, স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমার বড় মেয়ের বিয়েতে আসার জন্য। আপনার মতো এত বড় বিজনেসম্যান সব ব্যস্ততা কাটিয়ে আমার মেয়ের বিয়েতে এসেছেন, এটাই আমাদের কাছে অনেক। মিস্টার জ্যাক হেসে বলে, আমি এতদিন অসুস্থ ছিলাম জানেনি, তাই সুস্থ হতে এই হোটেলে চলে এলাম। আসলে এই হোটেল শুধু আমার ব্যবসা না, বরং অনেক কিছু। আমার পুরো পরিবারের স্মৃতি জুড়ে আছে এই হোটেলে। মিসেস জনসন রিমিকে দেখিয়ে মিস্টার জ্যাককে বলেন, এই হলো আমাদের ছোট মেয়ে রিমি। অনেক ভালো সংস্কার নিয়ে বড় করেছি, কখনো কাউকে অসম্মান করে না। মিস্টার জনসন তার ওয়াইফকে ইশারায় চুপ করতে বলছেন, কিন্তু তার ওয়াইফ চুপ হচ্ছে না। মিসেস জনসন আবার বলছেন, আচ্ছা আপনার নাতিকে তো কোথাও দেখতে পাচ্ছি না, সে কি আসেনি আপনার সাথে? মিস্টার জ্যাক প্রত্যুত্তরে বলেন, আসলে সে আপনার বড় মেয়ের বিয়ের দিন এসে উপস্থিত হবে। সেই তো হবে আমার উত্তরাধিকারী, তাই তাকে সব ব্যবসা বুঝিয়ে নিতে হবে। এই জন্য সে সবার চক্ষুর আড়ালে রয়েছে। মিসেস জনসন খানিকটা খুশিয়ে বললেন, এটা তো অনেক ভালো খবর। আপনার নাতি ব্যবসায় আরো মনোযোগী হতে পারবে। যদি সে কোনো গুণবতী ও রূপবতী মেয়েকে বিয়ে করে, তাহলে সে তার বউ বাচ্চার জন্য আরো উন্নতি লাভ করতে থাকবে। মিস্টার জ্যাক সম্মতি জানিয়ে বলেন, আপনি ঠিকই বলেছেন। আমার নাতি এখানে আসার পর আমি তাকে বলবো এই বিষয়ে। মিসেস জনসন লজ্জা বিসর্জন করে বললেন, আপনি আবার কষ্ট করে এরকম লক্ষ্মীবতী মেয়েকে কেন খুঁজবেন? আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমার ছোট মেয়ে রিমিকে আপনার বাড়ির বউ বানাতে পারেন। মিস্টার জ্যাক হাসি মুখে বললেন, আপনাদের দুটো মেয়েই অনেক সুন্দরী ও গুণবতী, তবে আমার নাতি যাকে পছন্দ করবে আমি তার সাথেই আমার নাতির বিয়ে দেবো। মিস্টার জনসন কথা ঘোরানোর জন্য বললেন, এইসব বিষয় নিয়ে না হয় পরে কথা বলা যাবে, এখন সবাই এই পার্টি এনজয় করুন। সবাই যার যার মতো পার্টিতে এনজয় করতে থাকে। একটু পর মিস্টার জ্যাক নিজের রুমে চলে গেলেন, কারণ তিনি রাত জাগলে আবার অসুস্থ হয়ে পড়বেন। আমি ভিড়ের মধ্যে মিমের হাত ধরে টেনে মিমকে নিজের কাছে নিয়ে আসলাম। আমি কড়া ভাষায় প্রশ্ন করলাম, আমাকে কেন ইগনোর করছো মিম? মিম নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। সে বলল, আমি কোথায় ইগনোর করছি? ছাড়েন আমাকে, কেউ দেখে ফেললে ঝামেলা হবে। আমি আবার অবাক কণ্ঠে বললাম, তুমি আমাকে আপনি করে কেন বলছো? আর আজকে সারাদিন তুমি আমাকে দেখেও না দেখার ভান কেন করে চলেছো? তোমার হয়েছেটা কি? মিম পূর্বের ন্যায় অস্বাভাবিক সুরে বলল, আমি অপরিচিতদের আপনি বলেই সম্বোধন করি, আর আমি আপনাকে কেনই বা দেখে না দেখার ভান করব? এখন আমাকে যেতে দিন, না হলে আমি বিশৃঙ্খলা সৃষ্টি করব। আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারছি না। আমি উত্তেজিত হয়ে বললাম, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? যে মেয়ে গতকাল রাতে আমার ভালোবাসা গ্রহণ করে আমার সাথে সবকিছু করার জন্য তৈরি ছিল, আর সেই মেয়ে কিনা আমাকে চিনতে পারছে না। মিম আমাকে বলল, আমি আপনাকে এই কৈফিয়ত দিতে পারবো না। আমি মিমের হাত আরো জোরে টেনে আমার সাথে মিশে ফেললাম। মিম আমাকে ধাক্কা দিয়ে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল এবং তার পায়ের জুতা খুলে আমার মুখে টাস টাস করে মারতে লাগলো। থাপ্পড়ের আওয়াজে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি কখনো কল্পনা করতে পারছি না যে মিম আমাকে থাপ্পড় দিতে পারবে। অজান্তে আমার চোখ থেকে দুঃখটা অশ্রুজল বয়ে পড়লো। মিম ও নিকের পরিবার মিমের কাছে আসলো। রাহুল থাপ্পড়ের আওয়াজ শুনে আমার কাছে আসলো। মিম উচ্চস্বরে চিল্লে বলল, তোর মতো বস্তির খ্যাতদের সাহস কিভাবে হয় আমাকে টাচ করার? তোকে অনেক পাত্তা দিয়েছি, তাই এখন ভুলে গেছিস যে তুই একটা তোকে অনেক পাত্তা দিয়েছি তাই এখন ভুলে গেছিস যে তুই একটা স্ল্যাম ডগ। মিমের কথাগুলো শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে। মিমের থাপ্পড় থেকে তার কথাগুলো আমাকে আরো বেশি আঘাত করছে। নিক সবকিছু জেনেও না জানার ভান করে প্রশ্ন, মিম কি হয়েছে? এই ক্ষেত তোমার সাথে কি করেছে? আমাদের সবাইকে বলো। মিম কাঁদতে কাঁদতে নিককে জড়িয়ে ধরলো, তারপর বলতে থাকে, এই খ্যাত ভিড়ের সুযোগ নিয়ে আমাকে জোর জবরদস্তি নিজের কাছে টেনে নিয়ে আসে, তারপর আমাকে টাচ করার চেষ্টা করে ও বলে তার সাথে বেড শেয়ার করতে। মিমের একের পর এক মিথ্যা কথা শুনে আমার মনে হচ্ছিল, এ আমি কোন মেয়েকে ভালোবাসলাম? এ কি সেই মিম
যার মনে ছিল ফুলের মতো পবিত্র, যার মধ্যে ছিল না কোনো প্যাচ। সে ধনী গরিব সবাইকে ভালোবাসতে জানে। নিক মিমকে নিজের থেকে ছাড়িয়ে আমাকে এক নাগারে মারতে থাকে। আমি শুধু মিমের দিকে তাকিয়ে আছি। মিমের চেহারায় ভাবের পরিবর্তন না হতে সে ছাদ থেকে চলে গেল। মিসেস জনসন সবার উদ্দেশ্যে উস্কানিমূলক কথা বললেন। আমি আগেই বলেছিলাম এইরকম খ্যাতদের নিয়ে বেশি মাতামাতি করা ভালো না। এরা এক সময় ঠিকই এদের আসল রূপ দেখিয়ে দেয়। মিস্টার জনসন অবিশ্বাসী সুরে বললেন, আমি তো ভাবতেও পারছি না যে রাকিব এরকম কিছু করবে। আমি রাকিবকে অন্যদের মতো ভাবিনি। রাহুল এতক্ষণ মুখ বুঝে সবকিছু দেখছিল ও শুনছিল, তবে এবার সে মুখ খুলে। খবরদার, আমার বন্ধু সম্পর্কে একটা আবল তাবল কিছু বলবেন না। আর আপনি আমার বন্ধুকে প্লিজ ছেড়ে দিন। আমরা এই হোটেল থেকে চলে যাব, আর কোনোদিন এই হোটেলে আসবো না, আর আপনার হবু স্ত্রীর আশেপাশেও ঘেসবো না। নিক আমাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে, তবুও আমি কিছুই বলছি না। আমি এখনো শক্ত আছি যে মিম আমার সাথে এরকম করতে পারলো। নিকের কোনো আঘাত আমাকে কাবু করতে পারছে না, আর পারবে বা কিভাবে? আমার দৈহিক আঘাত থেকে মনের আঘাত অনেক গুণ। নিক আমাকে মারতে মারতে একসময় কিছু একটা দিয়ে আমার মাথায় আঘাত করে, আর আমি মাটিতে লুটিয়ে পড়ি। ম্যানেজার অবস্থা বেগতিক দেখে নিককে বললেন, নিক স্যার প্লিজ এবার থামুন, আর মারলে মরে যাবে। আপনি বা শান্ত হন। এদের মতো খ্যাতদের যা করা উচিত আমি তাই করব। রাহুল আমাকে কাঁধে ফর দিয়ে নিয়ে গেল আমাদের রুমের সামনে। এমন সময় রাহুলের মাথায় পিছন দিয়ে কেউ আঘাত করলো, আর সেও লুটিয়ে পড়লো আমার সাথে। আমার গান ফিরতেই নিজেকে বাধা অবস্থায় পেলাম। একটা অন্ধকার রুমে কাঠের চেয়ারের সাথে বাধা অবস্থায় নিজেকে দেখতে পাচ্ছি। পাশেই রাহুলকে একই অবস্থায় দেখতে পাচ্ছি, তবে এখনো সে সেন্সলেস হয়ে আছে। আমি রাহুলকে বারবার তার নাম ধরে ডাকছি, কিন্তু তার কোনো সাড়া পাচ্ছি না। আমি রুমে আর কাউকে দেখতে পাচ্ছি না। আমি চেয়ারের বাঁধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি। দড়িটা একটু ঢিলে করে বাঁধা হয়েছে, হয়তো তাড়াহুড়া করে আমাকে বাঁধার সময় দড়িটা ঢিল করে বেঁধেছে। একটু নাড়াচাড়া করলে বাঁধন থেকে মুক্ত পাওয়া যাবে। হঠাৎ রুমের দরজায় কিছু মানুষ ঢুকলো। তাদের মধ্যে সবার সামনে থাকা মানুষকে দেখে চিনে ফেলাম আমি। হ্যাঁ, তার রয়্যাল প্যালেস হোটেলের ম্যানেজার। তার মানে ইনি আমাদের এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আমার বাঁধন মুক্ত হতে কিছুটা সময় প্রয়োজন, তাই ম্যানেজারকে কথার জালে ফাঁসানোর জন্য বললাম, আপনি তাহলে আমাদের কিডন্যাপ করেছেন, তবে আমার বন্ধুকে কেন নিয়ে আসলেন? ম্যানেজার কিঞ্চিত হেসে উত্তর দিলেন, তোর বন্ধু তো আমাদের রাস্তায় এসে পড়েছিল, তাই তাকেও বাধ্য হয়ে নিয়ে আসতে হইল। আর বাকি রইল কিডন্যাপের কথা। আমার তোকে এখানে কিডন্যাপ করে এনেছি খুন করার জন্য। কিন্তু কেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? তুই আমাদের না, বরং নিক স্যারের ক্ষতি করেছিস। আর তিনি আমাকে তোকে মেরে ফেলার দায়িত্ব দিয়েছেন। আগামীকাল নিক স্যার ও মিম ম্যাডামের বিয়ে, তাই তিনি কোনো রিস্ক নিতে চান না। তোদের সব প্ল্যান ভেস্তে যাবে, কারণ আমি এত সহজে মরার পাত্র না। খানিকটা চিৎকার দিয়ে কথাটা বললাম। একটু নড়ে চড়ে উঠতে আমার হাতের বাঁধন খুলে গেল। আমি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লাম। আমাকে মুক্ত অবস্থা দেখে ম্যানেজার ঘাবড়ে গেলেন। ম্যানেজার ওনার পিছনে থাকা লোকগুলোকে আমাকে মারার হুকুম দিলেন। তবে এরা তো আর এটা জানে না এদের মতো কতজনকে আমি একাই ঘায়ল করতে পারি। ব্যাস, শুরু হয়ে গেল ফাইট। এরা প্রত্যেকেই প্রফেশনাল ফাইটার, তবে আমিও কম কিসের। আমিও আন্ডারওয়ার্ল্ড ফাইটের চ্যাম্পিয়ন। একের পর এক সবাইকে ধরাশয় করে ফেললাম। তবে আচমকা কেউ আমার পিঠে অনেক জোরে লাথি মারল, আর আমি ছিটকে গিয়ে রুমে থাকা টেবিলের উপর পড়লাম। পিঠে প্রচন্ড ব্যথাও পেয়েছি। এমনিতেই নিকের আঘাতের ফলে শরীর অনেকটাই অবাস হয়েছে, তার উপর আবার ফাইট। আর পারলাম না, চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। নিক নিজের রুমে বসে মদ্যপান করছিল। এমন সময় ম্যানেজার হাঁপাতে হাঁপাতে নিকের রুমে ঢুকলো। নিক ম্যানেজারকে ঘর্মাক্ত অবস্থায় দেখে বলল, কি হলো ম্যানেজার সাহেব, এভাবে হাঁপাচ্ছেন কেন? ম্যানেজার নিককে সামলে উত্তর দিলেন, স্যার আপনার কাজ হয়ে গেছে, রাকিবকে শেষ করে দিয়েছি। প্রফুল্লিত হয়ে বলে, সাব্বাস, আপনি আপনার প্রাপ্য অর্থ পেয়ে যাবেন। এখন আমার আর মিমের মাঝে বহিরাগত কেউ আসতে পারবে না। নিক ও ম্যানেজার দরজার দিকে তাকিয়ে দেখে মিম দাঁড়িয়েছে। নিক ইশারায় ম্যানেজারকে যেতে বললো। ম্যানেজার যাওয়ার পর নিক মিমের কাছে গিয়ে মিমকে রুমে নিয়ে আসলো। মিম অশ্রুমাখা কণ্ঠে বলল, কেন এমনটা করলেন? মিমের চোখ বেয়ে অশ্রুধারা বইছে। আরে কাঁদছো কেন? আর আমি বা কি করলাম? আমি শুধু আমার আর তোমাদের মাঝে কাঁটাটাকে উপরে ফেলে দিলাম। না, আপনি এটা করতে পারেন না। সেদিন আপনি কি বলেছিলেন আমার মনে নেই? সেদিন রাতে আমি মিমের রুম থেকে যাওয়ার পর মিম নিজের কাপড় চেঞ্জ করছিল, চুল মুছছিল। এমন সময় তার রুমে কেউ নক করে। মিম ভেবেছিল আমি এসেছি, এইভাবে হাসি মুখে দরজা খুলে। কিন্তু অপর পাশে নিককে দেখে তার মুখের হাসি রেখা নিমিষে গায়েব হয়ে গেল। নিক মিমকে ধাক্কা দিয়ে মিমের রুমে প্রবেশ করলো। মিম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো। সে বলল, এ কি, আপনি এত রাতে আমার রুমে কেন এসেছেন?
নিক উত্তেজিত হয়ে বলল, কেন এসেছি বুঝো না? আমি তোমার হবু স্বামী। আমি না আসলে কে আসবে? ও, সেই 2 টাকার ক্ষেত ছেলেটা আসবে। তা একটু আগেই তো সেই ক্ষেতটার রুম থেকে বেরিয়ে পড়লো। তোমার এই আবদ্ধ রুমে কি করছে আমাকে শেখাতে এসো না। আপনি যা ভাবছেন তা কিছুই হয়নি। শাট আপ। এখন আমার কথা ভালো করে শুনবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি রাকিবের থেকে দূরে দূরে থাকবে। মিম নিকের কথায় অবাধ্য হয়ে বলে, না, আমি দূরে থাকবো না। রাকিবকে আমি অনেক ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। আপনি আমার কথা ভুলে যান। নিক ধমকে সুরে বলে, ও তাহলে তোতা পাখির মুখে বুলি ফুটেছে। ভালো করে আমার কথা শুনে নাও, তোমার বিয়ে আমার সাথেই হবে। মিম আবার নিককে মানা করে বলে, না, কখনো না। আমি আগামীকাল ড্যাডকে বলে আমার বিয়ে রাকিবের সাথে করতে বলবো। ড্যাড রাজি হলে হলো, আর না হলে পালিয়ে যাব। তবুও আপনার মতো অমানুষকে কখনো বিয়ে করব না। নিক মিমের কথা শুনে তার পিছন থেকে একটা পিস্তল বের করলো। মিম পিস্তল দেখে কয়েক কদম পিছু পা হলো। নিক মিমকে হুমকি দিল। সে বলল, ভয় পেও না, এই পিস্তলগুলি রাকিবের জন্য বরাদ্দ করা আছে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি রাকিবকে মেরে ফেলবো। তুমি আমাকে এতদিনে এতটুকু চিনেছো যে আমি আমার কাজে হাসিল করার জন্য যা খুশি তাই করতে পারি। নিকের কথা মিম ভয় পেয়ে গেল। সে ভয়ত কণ্ঠে বলে, না প্লিজ, আপনি এরকম কিছুই করবেন না। রাকিবের কোনো ক্ষতি আপনি করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। নিক নিজের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল। এখন শোনো, তোমাকে যা যা করতে হবে। ফ্ল্যাশব্যাক শেষ। আমি কোনো কিছু ভুলিনি। আমি তোমাকে প্রমিস করেছিলাম যে রাকিবের কোনো ক্ষতি করব না, তবে প্রমিস তো ভাঙার জন্যই করা হয়। আমি আপনাকে ছাড়বো না। মিম কথাটা বলে নিককে আঘাত করার জন্য এগিয়ে আসে, কিন্তু নিক তাকে আটকে ফেলে। নিক তাচ্ছিল্য সুরে বলে, ওহ জানেবান, তোমার হাত পা দেখি একটু বেশি চলে। তবে একটা কথা মনে রাখো, রাকিবের যে অবস্থা করেছি তোমার বাবারও তাই অবস্থা করতে আমার হাত একবারও কাঁপবে না। তাই চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে বিয়ে করার জন্য শারীরিক এবং মানসিকভাবে তৈরি হয়ে নাও। এই বলে নিক মিমকে ছেড়ে দেয়। মিম কাঁদতে কাঁদতে নিকের রুম থেকে চলে যায়। পরের দিন সকাল থেকেই পুরো হোটেলে বিয়ের ধুমধাম লেগে যায়। হোটেলে পার্লার থেকে মিম ও নিককে সাজানো হয়েছে। সন্ধ্যার পর তাদের বিয়ে সম্পন্ন হয়ে যাবে। মিম নিজের মনের ভিতরেই কাঁদছে। সে আমাকে শেষ বিদায় জানাতে পারেনি। সন্ধ্যা হতে মিম ও নিকের গির্জায় নিয়ে যাওয়া হলো। সেখানে আগে থেকে নিক ও মিমের পরিবার সবাই ছিল। মিস্টার জ্যাকও সেখানে উপস্থিত ছিলেন। এখানে ফার্স্ট ক্লাসের সবাইকেও দুই পরিবার আত্মীয় স্বজনকে ইনভাইট করা হয়েছে। মিসেস জনসন মিস্টার জ্যাককে প্রশ্ন করলেন, স্যার, আপনার নাতি তো আর আসলো না। মিস্টার জ্যাক প্রতিউত্তরে বললেন, তার সাথে আমার কথা হয়েছে, সে পৌঁছে গেছে, এখন এসে পড়বে। আপনারা বিয়ে পড়ানো শুরু করুন। গির্জার পুরোহিত অর্থাৎ ফাদার বিয়ে পড়ানো শুরু করলেন। ফাদার নিককে জিজ্ঞাসা করলেন, মিম কিছু বলবে তার আগে গির্জার সব লাইট অফ হয়ে গেল। সবাই চমকে গেল, কারণ এই দেশে সচরাচর লোডশেডিং হয় না। পাওয়ার সাপ্লাইতে সমস্যা থাকলেও আইপিএস তো রয়েছে। হঠাৎ গির্জার দরজা খুলে গেল। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। মিম অতি আগ্রহের সাথে সেই দিকে তাকিয়ে আছে, কারণ এই দৃশ্যটা তার অনেক পরিচিত। একই দৃশ্য সে আগেও অনেকবার স্বপ্নে দেখেছে। হঠাৎ একটা স্পটলাইট দরজার কাছে গিয়ে পড়লো। সবাই অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে এখন কি হতে চলেছে। দরজা দিয়ে একজন যুবক প্রবেশ করলো, যাকে এখানে অনেকে আগেই দেখেছে। তবে আগে তার বেশভূষা ছিল বস্তির খ্যাতদের মতো, কিন্তু এখন তার বেশভূষা হলো বড় লোকদের। যে কেউ তাকে দেখে বলবে এই যুবক কোনো রাজকুমার থেকে কম না। মিম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার ভালোবাসার মানুষ আর তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনার ঠিকই ধরেছেন। আমি প্রবেশ করলাম গির্জায়। সাথে সাথে গির্জার সমস্ত লাইট চালু হয়ে গেল। নিক রাগান্বিত দৃষ্টিতে ম্যানেজার দিকে তাকালো। ম্যানেজার ভয়ে থরথর করে কাঁপছে। গতকাল যখন আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে প্রায় সব অংশই আপনারা জানেন, কিন্তু আরো কিছু কাহিনী রয়েছে যা আপনাদের জানা জরুরি। সো বি প্রিপেয়ার্ড ফর গোয়িং টু ফ্ল্যাশব্যাক অ্যাগেইন। ফ্ল্যাশব্যাক। আমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি মিমের সাথে কাটানো প্রত্যেক মুহূর্ত আমার চোখের সামনে ভেসে উঠলো। আমার অচেতন মস্তিষ্ক আমাকে বারবার বলছে আমাকে বেঁচে থাকতে হবে মিমের জন্য। আমি কোনো মতো দাঁড়ালাম। ম্যানেজার আগে থেকেই রুম থেকে বের হয়ে গিয়েছে। পুরো রুম অন্ধকার। যে আমাকে লাথি মেরেছে তার চেহারা দেখা যাচ্ছে না। এই রুম থেকে বের হতে হবে। আমার সামনে এখন মাত্র একজন দাঁড়িয়ে আছে। আমি সোজা তার দিকে তেড়ে গেলাম। তার তলপেটে একটা ঘুষি দিলাম, আর তাকে কোনো সুযোগ না দিয়ে তার বুকে ফ্লাইং কিক করলাম। তবে
ফলে সে সিটকে রুমের বাইরে চলে গেল। আমিও দ্রুত রুম থেকে বেরিয়ে পড়লাম। বাইরে খোলা মাঠ, পিছনে তাকিয়ে দেখি খোলা একটা জঙ্গল আর তার সাথে লাগোয়া একটা ঘর। সামনে তাকিয়ে দেখি ম্যানেজার দাঁড়িয়ে আছে। আমার সামনে থাকা ফাইটার উঠে দাঁড়ালো। তাকে দেখে আমি অবাক না হয়ে পারলাম না, আর সেও অবাক না হয়ে পারলো না আমাকে দেখে। আমার সামনে থাকা ফাইটার আর কেউ নয়, বরং আমার কাছে হেরে যাওয়া আন্ডারওয়ার্ল্ড ফাইটার কিং থ্যানোস। সে আমাকে দেখে রীতিমতো ঘাবড়ে গেল। আগেও একবার আমি তাকে খারাপ ভাবে হারিয়েছিলাম। থ্যানোস আমাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল। থ্যানোস পিছনে ঘুরে এক দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। ম্যানেজার বিস্মিত কণ্ঠে বলল, এ কিভাবে সম্ভব? থ্যানোস যে কিনা আন্ডারওয়ার্ল্ডের ফাইটিং কিং, আজ সে তোর মতো খ্যাতকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল, কিন্তু কেন? আমি থুতু ফেললাম, মুখ থেকে রক্ত বের হলো। নিজেকে সামলে একটা তাচ্ছিল্যের হাসি দিলাম। তারপর বললাম, আমি কি জিনিস তা এখনো বোঝার সময় আপনার হয়নি। আপনি এখান থেকে বেঁচে ফিরতে চাইলে আপনাকে আমার কথা মতো চলতে হবে। ফ্ল্যাশব্যাক শেষ। নিক আমার দিকে বিস্ময়কর চাহনিতে তাকিয়ে আছে। কেউ কিছু বলবে তার আগে মিস্টার জ্যাক এগিয়ে আসলেন আমার দিকে। তারপর সবাইকে উদ্দেশ্য করে বললেন, আপনারা জানতে চেয়েছিলেন না আমার নাতি কোথায়, কখন আসবে? এই দেখুন, এই হলো আমার একমাত্র নাতি রাকিব হাসান রাজ, যে আমার সকল সম্পত্তি ও ব্যবসার একমাত্র উত্তরাধিকারী। মিস্টার জ্যাক অর্থাৎ আমার দাদার কথা শুনে সবার চোখ কপাল উঠে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। বিশেষ করে তাদের যারা আমাকে নিয়ে এতদিন ঠাট্টা তামাশা করেছে, আমাকে অবহেলা করেছে, খ্যাত বলেছে ইত্যাদি। আমি দাদার কানে ফিসফিস করে কিছু একটা বললাম। তারপর তিনি মুচকি এসে বললেন, সবকিছু তো তোরই, আর আমি তো সবকিছুই জানি, যা আর নিজের কামাল দেখা। আমি মিমের দিকে এগিয়ে গেলাম। তারপর হাঁটু গেড়ে বসে স্যুটের পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে তার দিকে এগিয়ে দিয়ে বললাম, আমাকে কি অনুমতি দেওয়া যাবে তোমার স্বপ্নের রাজকুমার হওয়ার? আমি কি হতে পারবো তোমার ড্রিম প্রিন্স? কথা দিচ্ছি আমার স্বপ্নটা দিয়ে আগলে রাখবো। যদি রাজি হও তাহলে আমার দেওয়া রিং অ্যাকসেপ্ট করে নাও। মিম কিছু না ভেবে নিকের দেওয়া রিং নিজের আঙুল থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আমার রিং নিয়ে আঙুলে পরে নিল। মিসেস জনসন কিছু একটা বলবে, কিন্তু মিস জনসন তাকে আটকে দেয়। মিমকে সবার সামনে জড়িয়ে ধরি। এতদিন যারা আমাদের নিয়ে খারাপ কথা বলেছে সবার মুখ আজকে বন্ধ হয়ে গিয়েছে। একটু পর আমার মিমের ইসলামিক শরীয়ত মেনে বিয়েটা হয়ে গেল। নিকও কিছু করতে পারেনি, কারণ সে আমার সামনে অতি নগণ্য। ম্যানেজারও নিককে সব খুলে বলে। সেখানে থ্যানোসের মতো ফাইটার আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়, তখন কোনো কিলার আমাকে মারা সুপারি নিবে না, তাই সেও হার মেনে নেয়। সময় নিজের মতো চলতে থাকে, আমরাও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে থাকি। 3 মাসের মধ্যে আমি ব্যবসায় সকল হাল ধরে ফেলি। আগে সব বেইমান এমপ্লয়ীদের বাদ দিয়ে আমি যে বস্তিতে ছিলাম, সে বস্তির সকল বেকারদের আমি চাকরি দিয়েছি। 3 মাস পর নিকেরও বিয়ে হয়ে যায় রিমির সাথে, কারণ নিক ও রিমির অবৈধ সম্পর্কের ফলস্বরূপ রিমি প্রেগনেন্ট হয়ে যায়। তাই মান সম্মান বাঁচাতে মিসেস জনসন দুজনকে চুপি চুপি বিয়ে করে দিলেন। আমার আর মিমের বিয়ে হওয়ার পর মিমের বাবা মিসেস জনসন সকল কুকীর্তি কথা জানতে পারেন। তিনি নিজের ভুল বুঝতে পেরে আগের মতো মিমকে ভালোবাসতে শুরু করেন। আমি ছাদের উপর দোলনায় বসে আছি, মিম আমার কাঁধে মাথা দিয়ে বসে আছে। দুজনে নীরব দৃষ্টিতে জ্যোৎস্না বিলাস করছি। নীরবতা ভেঙে মিম বলল, জানো রাকিব, আজ আমি অনেক খুশি। আজ তোমার জন্যই আমি আমার লাইফের সব হারানো সুখ ফিরে পেয়েছি। আমি হেসে বললাম, তাই বুঝি? তাহলে এর জন্য আমার কিছু একটা পুরস্কার চাই। কি পুরস্কার লাগবে আমার রাজকুমারের? আমার একটা পিচ্চি বাবু চাই। যা দুষ্টু, ওকে দিব, তবে সেটা তো এখন না, রাতে সেই প্রসেসে এগোবো। জানো মিম, আমি কখনো ভাবতে পারিনি যে তোমার মতো একটা জীবন সঙ্গিনী পাবো। মিম আমার কাঁধে মাথা তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলে, আমিও কখনো ভাবতে পারিনি আমার মতো পোড়া কপালে তুমি জুটবে। আমি অনেক ভাগ্যবতী। তুমি ভেবে দেখো, তুমি ছোটবেলা থেকে বস্তিতে বড় হয়েছো বলেই আজ তুমি মানুষের মতো মানুষ হয়েছো। সত্যি বলতে তুমি আমার লাইফে এসে আমাকে লাকি বানিয়েছো। তুমি কি সারা জীবন আমার সাথে থাকবে? আমি মিমের হাত ধরে বললাম, মৃত্যু পর্যন্ত তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। দুজন দুজনের ঠোঁটের কোণে একটা প্রসাদের হাসি বিরাজমান। দর্শক বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কি ধরনের গল্প পেতে চান সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এতে করে আমাদের পরবর্তী সকল গল্প পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।